সাউথ ইন্ডিয়ান মুভি আমার বেশি ভালো লাগে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মাঝে একটা কারণ তাদের চিন্তা ভাবনা। অন্য কোনো দেশের মুভির মাঝে এমন ভেরিয়েন্ট আছে কিনা আমি জানি না, বাট সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, রাইটার, এদের মাথা কিভাবে যে কাজ করে, কিভাবে তারা ভাবে, আমি অবাক হই। এমন এক ভাবনা, এমন এক টপিকের উপর তারা মুভি বানায় যা আমাদের হতবাক করে দেয়। মানে একটা মানুষ কিভাবে এমন করে ভাবতে পারে, আর কতটা বুদ্ধিমান হলে একটা মানুষ সেই ভাবনাকে এত সুন্দর করে এক্সিকিউট করতে পারে যে আমরা এত দূর থেকেও তার সঙ্গে রিলেট করি। আর যে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি সেই মুভিটাও এমন। কল্পনাতেও আসে না যে এই টপিক নিয়েও মুভি বানানো যাবে, তাও আবার এত সুন্দর করে। নর্মালি যখন মুভিটা দেখতে শুরু করলাম, প্রথমে মনে হচ্ছিল কি করছে এসব ফালতু, এমন ধারণা মনে আসার কয়েক মিনিট পরেই ছোট্ট করে একটা ধামাকা দিয়ে দিল। আবার কিছু ভাবতে ভাবতে আরেক ধামাকা, মানে একটু একটু করে মুভি ভিতরের দিকে যাচ্ছে আর কেমন জানি আমি কানেক্ট হয়ে যাচ্ছিলাম। তারপর শেষের কয়েক মিনিট ও হো একেবারে মাথা খারাপ করে দেয়। আপনি যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বা মুভির সিনগুলো ফিল করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একসময় আপনার চোখের কোণে জল এসে যাবে, আপনি থামাতে পারবেন না। তারপর মুভির ক্লাইম্যাক্স সিন, মুভির ক্লাইম্যাক্স সিন আমাকে বাধ্য করালো মুভিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। শেষের সিনটা বুকের কোণে চিন করে একটু ব্যথা তুলে দিবে, আপনার মাথা খারাপ হবে, শালা এটা কি হলো। প্রতিটা অভিনেতারা এত সুন্দর কাজ করেছে, বিশেষ করে সাপোর্টিং ক্যারেক্টারে যারা ছিল অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। রোমান্টিক সাইড রয়েছে, বাট খুবই সাবলীলভাবে তাকে তুলে ধরা হয়েছে। এই জন্য পরিবারের সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কথা বলেছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম বাচ্চালা মাল্লি এর ব্যাপারে। মুভির কাহিনী টুনি মান্দালের সুরেভরাম গ্রামের বাচ্চালা পরিবারের। ক্যামেরা উপর থেকে সবকিছু ভেদ করে একটা রুমে আসে যেখানে কেউ শুয়েছিল। সকাল সকাল মাইকের আওয়াজ তার ঘুমের ডিস্টার্ব করে, তাই উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে লুঙ্গি ঠিক করতে করতে এন্ট্রি করায় মুভির হিরো আল্লারি নারেশ, যার মুভি সবসময় অন্য সবার থেকে একটু আলাদা হয়। বাচ্চালা পরিবারের শেষ বাতি বাচ্চাল্লা মাল্লি, আমরা মাল্লি বলে ডাকবো, কেমন? ড্রেসিং টেবিল না এর কিসের যেন গ্লাসটা ভাঙা, লক্ষ্য করছেন? মাথায় রাখেন। রুম থেকে বের হয়ে লুঙ্গি মাল কাঁচা মেরে মাইকের দিকে যাচ্ছে। ইনি মাল্লির মা, হা করে দেখছে কই যাচ্ছে। মাল্লি গিয়ে মাইকের ওয়্যার ছিঁড়ে ফেলে মাইকটা খুলে সেখান থেকে চটকা মারে। তারপর কাজে যেতে বের হচ্ছিল, আন্টি কেমন জানি ভয়ে ভয়ে কথা বলে, বেটা দেওয়ালটা নরম হয়ে যাচ্ছে, হুট করে পড়ে যেতে পারে, ঠিক করতে হবে না। মাল্লি বলে এখনো তো পড়েনি না, বলে কিছু টাকা রেখে বের হয়ে যায়। আন্টি কিছু বলে না, বাইক নিয়ে কাজে যাচ্ছে। এদিকে রাস্তায় বাচ্চারা কিসের জন্য যেন টাকা জমাচ্ছিল। মাল্লির বাইক দেখে একজন বলে, ওর কাছে যেন কেউ টাকা চাস না। এক পিচ্চি চেয়ে বসে। মাল্লি তাদের টাকার বক্সটা নিয়েই সেখান থেকে চলে যায়। বাচ্চারা তো তারপর চলে আসে একটা বস্তার গুডাউনে, যেখানে আরো লোকজন ছিল। মাল্লি বক্সটা রেখে কাজে বসে। তো কাজ হলো যেসব বস্তা ফেটে যায় বা ছিঁড়ে যায় সেগুলো সেলাই করে আবার ইউজ করার মতো বানানো। এমন বস্তা অনেক, তাই এতগুলো লোক কাজ করে। তো কাজ করতে করতে লাঞ্চের টাইমে সবাই খেতে যায়। মাল্লি বোতল থেকে 2 ঢোক ডাবের পানি মেরে আবার কাজে বসে। বিকালে মহাজন এসে দেখে সে ঘুমাচ্ছে। কিরে এ ঘুমায় কেন? একজন বলে, ভাই এ এতগুলো সেলাই করেছে, আমাদের থেকে 3 গুণ, তাই মানে সে কাজে খুব ফাস্ট। যাক, কাজ শেষে সন্ধ্যায় বারে আসে, বাচ্চাদের ওই বক্স থেকে টাকা বের করে পানি কিনে নেয়। তারপর বসে যায়, মনের সুখে সে খাচ্ছিল। একটু পরে উঠে একটু হিসু করতে যায়। এই সময় কয়েকজন লোক বারে আসে। মাল্লি টেবিল ফাঁকা দেখে তারা সেখানেই বসে পড়ে। বারের ছেলেটা বলে, ভাই এখানে লোক আছে, ও সারতে গেছে, আপনারা অন্য কোথাও বসুন। এরা কথা শোনে না। একটু পর মাল্লি এসে দেখে এরা বসে গেছে। মাল্লি ভালো করেই বলে, আমার সিট থেকে উঠে যা, আমার শেষ হয়নি। এরা ওঠে না। আরে ভাই যা তো, আর কত খাবি? মাল্লি বলে, আবে আমি সারা রাত খাবো, তোদের কি, চল যা এখান থেকে। এরা আর এখান থেকে উঠবে না, মানে লোক সংখ্যা বেশি তো, তাই জোর দেখাচ্ছে। মাল্লি তাদের সবগুলো জিনিস ফেলে দেয়। তারপর শুরু হয় বিশ্বযুদ্ধ। সামান্য বসা নিয়ে মাল্লি তাদের সবাইকে যেভাবে পেটায়, অবস্থা খারাপ করে দেয়। আচ্ছা, এই যে মাল্লির ব্যাপারে আমি আপনাদের ছোট ছোট ব্যাপারগুলো দেখাচ্ছি, এর কারণ হলো আপনারা যেন বুঝতে পারেন মাল্লি আসলে কতটা অ্যারোগেন্ট, কতটা বদমেজাজি বা কতটা ঘাড়তেরা। কোনো ব্যাপার নিয়ে তার রাগ বা জিত উঠলে সে সেটা করবেই, সেটা ঠিক হোক বা ব্যাঠিক, এমন টাইপের ছেলেও। এই জন্যই ওর বাড়ির গ্লাস ভাঙা, তার মাও তার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলছিল, আমরা বুঝতে পারলাম। যাক, মারামারি করে পুরো বার তছনছ করে দেয়। তারপর বোতল নিয়েই বের হয়। এত খেয়ে মারামারি করে কিভাবে ঠিক থাকবে? গাড়ি স্টার্ট অবধি করতে পারে না, রাস্তার মাঝেই পরে বেহুশ হয়ে যায়। আর ক্যামেরা তাকে জুম করে সামনের দিকে যেতে যেতে সে নিয়ে আসে 1985 মাল্লির ব্যাক স্টোরি দেখাতে। তো পত্রিকায় মাল্লির ছবি দেখে তার বাবা খুব খুশি, চিল্লাই বলতে থাকে যে আমার ছেলে জেলায় ফার্স্ট হয়েছে। যখন মাল্লি সেখানে আসে, তার বাবা তাকে কোলে উঠাই নিয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। আবার একটা ছবি উঠানোর জন্য ছেলেকে স্টুডিওতে নিয়ে যায়। ক্যামেরাম্যান কি বলবে এটা সেটা ঠিক করো, বাবাই সব করে দিচ্ছে। যেভাবে তার বাবা মাল্লির কেয়ার করে, ব্যাপারটা মাল্লির খুব ভালো লাগে। বাবা আমি একা কেন, তুমিও উঠাবে, আমার সঙ্গে আসো। বাবাকেও সঙ্গে নাই, আর সেও বাবার চুলমুল ঠিক করে দেয়, সেম বাবার মতো, বেশ কিউট। এর 2 দিন পর মাল্লি বন্ধুর বাড়ি থেকে বাসায় ফিরতেই দেখে একটা লোক তার বাবার থেকে টাকা পাবে সেটা নিয়ে তাকে কথা শোনাচ্ছে। মাল্লির ব্যাপারটা খারাপ লাগে। লোকটা যাওয়ার সময় মাল্লি তার স্বর্ণের চেন খুলে দিয়ে বলে, টাকা এখান থেকে নিন, এরপর থেকে যেন আমার বাবাকে আর কিছু বললেন না। মানে সে তার বাবাকে এতটা ভালোবাসে।
আর আমরা এই বয়সে বাপের থেকে 100 হাত দূরে থেকেছি। যাক, সব ঠিকঠাক চলছিল। একদিন আমরা দেখি একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে মাল্লিদের বাড়িতে এসেছে। মাল্লির বাবা মা দাদাও সেখানেই। মহিলাটা বলছে, আপনি যদি আপনার সবকিছু বড় নাতির নামে করে দেন তাহলে আমার বাচ্চার কি হবে? সবাই জানে আপনার ছেলে আরেকটা সংসার রয়েছে, আপনিও জানেন, কিন্তু কেন মানছেন না? এই ছেলে বড় হয়ে জিজ্ঞেস করলে আমি তাকে কি বলবো? দাদু বলে, দেখো, আমি না তোমাকে কখনো মেনে নিয়েছি আর না ওই বাচ্চাকে মানবো। আমার ছেলে ভুল করেছে, তার শাস্তি সেই পাবে। আমার দেখার বিষয় নয় এটা। আমি ওকে টাকা দিয়েছিলাম বিজনেস করতে, ও লস করেছে। এখন সবকিছু ওর নামে রেখে যাবো আমার নাতিকে ফকির করতে? তার মানে মাল্লির বাবার ছোট একটা বউ রয়েছে আর একটা পরিবার রয়েছে। মাল্লি বাড়িতে আসে, সে এতদিন জানতো না তার বাবার এই ব্যাপারে। মহিলাটা বলে, আপনি যদি এমন করেন তাহলে এই বাচ্চাকে নিয়ে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে কূপের দিকে যেতে থাকে। মাল্লির বাবা তাকে থামায়। দাদু বলে, তুমি যা করার করো, আমি আমার কথা থেকে নড়ছি না। আর এই যে সুপুত্র, তোর কাছে এখন একটাই উপায়, এখানে থাক, নয়তো ওর সঙ্গে বাড়ি থেকে একবারে চলে যা, আর কখনো এই বাড়িতে আসতে পারবি না আমি থাকা অবস্থায়। মাল্লির বাবা পড়ে যায় ঝামেলায়। এখন সে কি করবে? সবার দিকে তাকায়। মাল্লি তো হা করে দেখে যাচ্ছে। তার মাও চুপচাপ, কারণ সে কি বলবে? মাল্লির বাবা তার ছোট বউ বাচ্চার সঙ্গ দেয়। সে তাদের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। এটা মাল্লির ইগোতে লাগে। তার বাবা শেষবার যখন তার দিকে তাকায়, মাল্লি তার বাবাকে দেখে না। তার মা আর কি বলবে? তার যা হওয়ার তো ভিতরেই হচ্ছে। সুখের সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়। তার বাবা তাকে ছেড়ে ওই মহিলার সঙ্গে গেল, এই ভাবনা মাল্লির মনে এমন ভাবে বসে যায়, ওই যে বাবার সঙ্গে ছবি উঠালো কিছুদিন আগে বেঁধে ঘরে রাখা ছিল, সেটা এনে ভেঙে ফেলে। তারপর তাতে আগুন ধরিয়ে দেয়। আর তার চোখে মুখে রাগের পরিমাণ কতটুকু বুঝতেই তো পারছেন। 2 দিন অবধি মাল্লি খাবার খায় না। এটা দেখে মাল্লিকে চাচা বলে ডাকে। মাল্লির এক আত্মীয় নাম রাজ্জাম, সে খাইয়ে দেয়। মানে রাজ্জাম মাল্লিকে বড় ভাইয়ের মতো ভালোবাসে, যদিও সম্পর্কে তারা চাচা ভাতিজি। রাজ্জাম বলে, তুমি চিন্তা করো না, আমি জানি তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে, সে ঠিক ফিরে আসবে। মাল্লি বলে, সে আমাকে ছেড়ে চলে গেছে না, এখন তারও আমার দরকার নেই। মাল্লি সেদিনের ডেটটা বারবার মনের মাঝে ফিট করে নেয় যে এই দিন তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। পরের দিন স্কুলে যায়। তার একটা ফ্রেন্ড গেন্ডা বিরিয়ে এনে সবাইকে খাইতে বলে। মাল্লি এর আগে কখনো ট্রাই করেনি। গেন্ডা শালা জোর করে ধরায় দেয়, কেন দেখে ফেলে। গেন্ডা তো সেখান থেকে পালিয়ে যায়। বাকি মাল্লি আর তার একটা ফ্রেন্ড রাঘব ফেঁসে যায়। প্রিন্সিপালের থাপ্পড়ে এই সিন চেঞ্জ হয়। মাস্টার রাগারাগি করছে যে স্কুলের ভিতরে তোরা এসব করতে আসিস? কিরে মাল্লি, তোর বাবা তোকে নিয়ে কত আশা করে আছে, আর তুই এই সেরেছে। যে স্যার মাল্লির বাবার ব্যাপারে বলে, মাল্লির অ্যাটিটিউড পাল্টে যায়। স্যার বলে, যা, কাল তোর বাবাকে সঙ্গে নিয়ে আসিস, নয়তো ক্লাস করতে পারবি না। মাল্লি বেয়াদবি শুরু করে। আর কিসের বাপ? কোনো বাপ সব আসতে পারবে না, যা বলার আমাকে বলুন। কিরে, এইভাবে কথা বলছিস কেন? আমার ইচ্ছে, আমি যেমন খুশি সেভাবেই কথা বলবো, যা করার করুন, বাপ আসবে না। মাস্টার বলে, ঠিক আছে, তাহলে টিসি নিয়ে চলে যা। এই কাগজ আন রে। টিসির কাগজে স্যার সাইন করার আগে আবার তাকায়, মাল্লির অ্যাটিটিউড সেম। ব্যাস, স্যার সাইন করে দেয়। মাল্লি কি করে, টিচারটা স্যারের মুখের উপর ছিঁড়ে ফেলে ভাবতে থাকে, মানে এতে তার কিছু যায় আসে না, সে পড়বেই না। স্যার বলে, মাল্লি, যদি এমন যদি সামনেও থাকে, কখনো ভালো কিছু করতে পারবি না, বলে রাখলাম। তাতে তার কি যায় আসে? সে কি অলস নাকি? পড়াশোনার ছেড়ে ছেলে ট্রাক্টর নিয়ে কাজ শুরু করে দেয়। আর প্রথম দিনেই এক মুরব্বির 2টা বকরি মেরে ফেলে। বিচার ডাকা হয়। বকরির মালিক মাল্লির বাবার থেকে জরিমানা চায়, সে দিতেও চায়। এর মাঝে মাল্লি এসে তার বাপকে দেখেই কেমন কেমন করে। যখন তাকে বলা হয় সে ভুল করেছে, মাল্লি পকেট থেকে বিড়ি বের করে সবার সামনে ধরে। তার বাবা সহ সবাই অবাক যে কি করছে এই ছেলে। মাল্লি বলে, রাস্তা যানবাহনের জন্য, পালতু জানোয়ারদের জন্য নয়, বলে সে অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে মদ নিয়ে বসে পড়ে। বাবার শাসন না থাকলে যা হয় আর কি, কখন কি করে কোথায় যায় ঠিক নেই। এখানে সেখানে পড়ে থাকে মদ খেয়ে। রাজ্জামে একমাত্র তার খোঁজ খবর নেয়, বাসায় নিয়ে তাকে খাইয়ে মাইয়ে দেয়। জীবিকার জন্য ট্রাক্টর চালায়, বন্ধুদের জন্য মারামারি করে, বেশি টাকার জন্য বাজি খেলে, আর এই বয়সে এত টাকা হাতে পেয়ে যা বাকি ছিল সেটাও করে। মানে শারীরিক সুখের জন্য কোঠায় যায়। আর কি বা বাকি থাকলো এখন দেখার। তো এখানে বিড়ি ধরাতে ধরাতে মাঝে 10 বছর পার করে সিন 1995 নিয়ে আসে। মাঝে শুধু বয়স বেড়েছে, বাকি সবকিছু মাল্লির এখনো সেম রয়েছে, সেভাবেই চলছে। রাগ জিদ সেভাবেই আছে। তার রাগ আর জিদ যে তাকে একা করে দিয়েছে তাতে তার কিছু যায় আসে না। বড় বউ ছেলের কথা ভেবে বাবুর চিন্তায় থাকে, আর মায়ের তো কিছু থাকলোই না, কান্না ছাড়া তার কিছু করার নেই। মাল্লির দাদা আগেই মারা গেছে। এইভাবেই তাদের জীবন চলছে। তো এই গ্রামের লোকজন মূলত বস্তার বিজনেস করে। তো এই সব কিছু একটা সিন্ডিকেটের মাধ্যমেই চলে, যার সদস্যরা এখানে জমা হয়েছে। একটু পর সিন্ডিকেটের প্রধান এসে এরিয়া ভাগ করে দিবে। তো ইনি হলেন মিস্টার রাজু সাহেব, এই গ্রামের মুখ্য। সেই নির্ধারণ করে কে কোন এলাকায় বিজনেস করবে। তার নিজেরও গুডাউন রয়েছে। মিটিং শুরু হয়, সবাইকে এলাকা ভাগ করে দেওয়া হয়। এক মুরব্বী দাঁড়িয়ে বলেন, ভাই, আমাকে যে এলাকা দিয়েছেন এখানে তো বিজনেস হয় না, আমি কিভাবে? রাজু বলে, সবাইকে তো মেনে নিতে হবে না, এবার চালা, পরের বার দেখবো নি। বলে মিটিং শেষ করে যেতে থাকে। শেখর নামের এই ভাই সাহেব রাজুকে থামায়, ভাই, বল কি হয়েছে? সবাইকে দিলেন, লিস্টে আমার নাম ছিল, আমায় তো দিলেন না। রাজু বলে, এবার তোর হবে না, সামনের বছর নিস যা।
শেখর বলে, ভাই কি বলছেন, আমার মেয়েটার অপারেশন করাতে হবে, আমার টাকার খুব প্রয়োজন, আমার এখন লাগবে। শেখর একটু রেগে যায়, ভাই এটা কেমন কথা হলো, আপনার লোকদের সব ভালো ভালো এলাকা দিয়েছেন আর আমাদের দিলেন খারাপ এরিয়া যেখানে বিজনেস হয় না, আর আমাকে তো লিস্ট থেকে বাদই দিয়ে দিলেন, এটা সঠিক বিচার হলো? রাজু চেয়ার পাক্কা মেরে বুঝায় সে খুব রেগে গেছে। তার চারা চামুন্ডারা ভয় দেখায়, ভাইয়ের পর কথা বলছিস? রাজু বলে, সে যা করেছে বুঝে শুনেই করেছে, কি আর করার, সেই নেতা। মাঝে 3 দিন পার হয়ে যায়। দুপুরে খেতে এসে মাল্লি দেখে তার বাবা এই বাড়িতে। কাকু মাল্লির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে তো সেই। তার মা বলে, বেটা তোর বাবা তোর জন্য একটা জমি কিনেছে, সেটা রেজিস্টার নিয়ে তোকে যেতে হবে, তাই এসেছে। মাল্লি বলে, মা ওই লোকটাকে এখানে বসতে দিয়েছি শুধু তোমার মুখ দেখে, আর তুমি বলছো আমি নিব তার জমি? কে সে? বেটা আসতে বল, শুনলে মন খারাপ করবে। মাল্লি আরো জোরে বলে, তাতে কি যায় আসে? সে এইভাবে অনেক বাঁকা বাঁকা করে 2-4টা কথা বলে যাতে কাকুর মনটা খারাপ হয়ে যায়। সে বুঝে যায় এখানে থাকাটা বৃথা, যেতে ধরে। মাল্লির মা বলে, তুমি তো জানোই ওর ব্যাপারে, কিছু মনে করো না। মাল্লির বাবা বলে, আর কি মনে করবো বলো, সেদিন আমি যা করেছি সেটা ওর কাছে খারাপ লেগেছে, বাট তাই বলে এভাবে রিয়াক্ট করবে? আমি যা করেছি সেদিন তার জন্য তুমি আমায় অপরাধী বলতে পারো, কিন্তু ওর কাছে তো আর আমি অপরাধী না, তাই না? সেদিন আমি যদি তাদের সঙ্গ না দিতাম হয়তো 2টা জান চলে যেত, এর কষ্ট পরে আমায় বুঝতে হতো। ছাড়ো, এসব তোমরা বুঝবে না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বলে সে বের হয়ে যায়। পরের দিন পাশের গ্রামে কি যেন একটা মেলা লেগেছে, মাল্লি ও তার বন্ধুরাও সেখানে গেছে। মাল্লি খেলা নিয়ে বিজি। মোটু গেন্ডা স্টেজে উঠে নাচের মেয়েদের সঙ্গে নাচতে তাকে জোর করে, মেলার লোকেরা তাকে নামিয়ে দেয়। একটু পর সে আবার আসে, এটা নিয়ে তাদের মাঝে ঝামেলা হয়। গেন্ডা গিয়ে মাল্লিকে ডেকে আনে যে তাকে মেরেছে কেন, সে একটু মেয়ের সঙ্গে নাচতে চেয়েছে তাই। ব্যাস, ছেলের রাগ উঠে যায়, বিদ্যুতের লাইন অফ করে দিয়ে নাচের মেয়েদের উঠিয়ে নিয়ে যেতে ধরে তার ট্রাক্টরে। লোকজন সামনে আসে, মানে মেলার স্বেচ্ছাসেবকরা আর কি। তারপর শুরু হয় মারামারি। মাল্লি তো জেদি, সে এত বাজেভাবে সবাইকে মারে লোকজন অবাক হয়ে যায়। দেখতে দেখতে মারামারি বেশ বড় রূপ নিয়ে নেয়। শেষে পুলিশ এসে তাদের থামায়। এখানে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, রাও রমেশ স্যার, অর্থাৎ হেড কনস্টেবল রমেশ। এই পাড়ার ছেলেপেলে সহজেই থামে, কিন্তু মাল্লিকে থামানো যাচ্ছিল না। সে জোর দেখাতে থাকে। রমেশ কাকু জেলের ভয় দেখায়, তাতেও মনে হচ্ছিল তার কানে যাচ্ছে না। তার বন্ধুরা তাকে ধরে নিয়ে সেখান থেকে যায়, মানে বন্ধু বললো আর সে মারামারি করতে গেল। একবার ভাবতেও হলো না দোষ কার হতে পারে। এটাই তো রাগী মানুষের সমস্যা। যাক, পরদিন সকালে রাজ্জামের বাড়িতে আসে। ওই যে মাল্লিকে চাচা বলে ডাকতো, সেই পিচ্চি মনে আছে? এখন বড় হয়ে গেছে, আজ তার বিয়ের ঘর এসেছে। এই দিদিকে চেনেন না? আসল নাম হরিতেজা। অনেক কমেডি সিন করেছে আর কি। ছেলে মেয়ের মাঝে কথা হচ্ছে। একটু পর মাল্লি সেখানে আসে। তাকে দেখেই রাজ্জাম খুব খুশি, বাট হাতে ব্যান্ডেজ দেখে উঠে যায়। আরে কি হয়েছে? যে ছেলে তাকে দেখতে এসেছে সে কিছু ভাবতে যাবে, এর মাঝে রাজ্জাম চাচা বলে ডাকে, তো ছেলে রিল্যাক্স হয়। মাল্লি তাকে বসতে বলে, আরে কি করছিস, চা। কথা বলে ছেলের মেয়েকে পছন্দ হয়েছে। রাজ্জাম বলে সে কথা বলতে চাই, ছেলের সঙ্গে নয় মাল্লির সঙ্গে। সাইডে নিয়ে যায়। মাল্লি তো চিল্লাচ্ছে, আরে কি করছিস, ছেলে কি মনে করবে, যা যা যা। কি হয়েছে, ছেলে পছন্দ না? রাজ্জাম বলে, ছেলে তো পছন্দ, ভালোই লেগেছে, সব ঠিকঠাকই আছে, কিন্তু ভয় পাচ্ছি এখন যেমনটা আমি ভাবছি পরে গিয়ে তো পাল্টে যাবে না। মাল্লি গিয়ে ছেলেকে ধরে, পরে পাল্টে যাবে না তো? ছেলে মুচকি হাসি দিয়ে বলে, 70 বছরের গ্যারান্টি ব্রো। ব্যাস, মিয়া বিবি রাজি, তো চলুন একটু আলু ভাজি। বিয়ের রসম চলছে, সেই ফাঁকে বিয়েতে আসা মহিলাদের কাছে শাড়িও বিক্রি করছে, মানে ছেলের শাড়ি কাপড়ের দোকান রয়েছে, তো বিজনেস মিস করা যাবে না। নাম হ্যারি। একটু পর রাজু সাহেব বিয়েতে আসে। ছেলে মেয়েকে আশীর্বাদ করে খেতে যাবে। শেখরের সঙ্গে দেখা। কিরে শেখর, সব ঠিক আছে? শুনলাম অ্যাক্সিডেন্ট করতে চলেছিলি। মানে রাজুর সঙ্গে সে সেদিন তর্কাতর্কি করেছিল, তাই তার লোক দিয়ে সেই অ্যাক্সিডেন্টের ভয় দেখিয়েছে। শেখরও বুঝে গেছে তারই কাজ এটা, বাট প্রমাণ তো নেই, এই জন্য কিছু করারও নেই। মাল্লি খাবার দাবারে হেল্প করছে। রাজু ও মাল্লির বাবা একসঙ্গে খেতে বসেছে। রাজু ডাল নিতে মাল্লিকে ডাকে। তার বাবাকে দেখে মাল্লি যেন জ্বলে ওঠে, তার মুড পাল্টে যায়। রাজুর সঙ্গেও কড়াভাবে কথা বলে তাকে ডাল না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের ব্যাচ খেতে বসেছে। মাল্লি লাড্ডু দিচ্ছে। এক দিদি পিছন দিকে হাত ধুচ্ছে, তার পাতায় পানি, তাই মাল্লি লাড্ডু পাশের মেয়ের পাতায় রেখে চলে যায়। দিদি ডাক দেয়, আরে ও ছেলে, আমার লাড্ডু দিলে না যে? ব্যাস, এন্ট্রি করায় মুভির হিরোইন বা ফিমেল লিড ক্যারেক্টার অমৃতা আয়ার, অর্থাৎ কাবেরীর। বেশ সুইট লাগছে না? মাল্লি তো এমনি রাগ উঠে আছে, কাবেরীর সঙ্গে সেভাবে কথা বলে, পাতায় পানি ভরে রেখেছে, এখানে রেখেছে আপনারটা চোখে দেখেন না, নাকি খাইয়ে দিতে হবে? বরযাত্রী, এই জন্য কিছু বলছি না, তা না হলে। কাবেরী লাইক, ওমা, তা আমি কি করবো রে, এইটুকু ব্যাপারে এমন রাগ দেখাতে হবে? তো খাবার দাবার শেষ করে কাবেরী বরকে গিফট দিতে যায়, ছবি টবি উঠাবে। মাল্লির ফ্রেন্ডরাও আসে। রাজ্জাম তাকে ডাকে ছবি উঠাতে। মাল্লিকে দেখে কাবেরী ভয় সেখান থেকে চলে যায়। ছবি উঠানোর সময় রাজ্জাম বলে, চাচা আমি চলে যাচ্ছি, এই সুযোগে যেন মারামারি বেশি করে করিও না, আর ওই গ্যান্ডা মোটর থেকে একটু দূরে থেকো, সবসময় উল্টো পাল্টা কাজে তোমায় ফাঁসিয়ে দেয়। মাল্লি বলে, আরে কোথায় যাচ্ছিস তুই শুনি, এ পাড়া ও পাড়া, চুপ থাক। বিয়ে শেষ। 2 দিন পর সিন একটা কলেজে আসে। মাল্লি আর তার ফ্রেন্ড গাড়ি নিয়ে সেখানে এসেছে, মানে নারকেল নিয়ে যেতে হবে। এই কলেজে পরে কাবেরী। এক্সাম চলছিল, ভেতরে ঢোকার আগে বইটা আরেকটু দেখে নিচ্ছে। মাল্লি দূর থেকে তাকে দেখে চিনতে পারে। কাছে আসে, কি ব্যাপার, আপনি এখানে পড়েন? সেদিনও আপনাকে চিন্তিত লাগছিল, আজও দেখি এমন, সবসময় কি এমনি থাকেন নাকি? তার বান্ধবী বলে, আরে না না, এক্সাম চলছে, রাতে ও অনেক পড়েছে, এখন সব ভুলে গেছে তাই। ও
রাতে বাইরে সব পার্টিরা দারু নিয়ে বসে, এ কথা সে কথায় মাল্লি বলে মেয়েটা বেশ কিউট, তার ভালোই লেগেছে, কিন্তু আওকাতের বাইরে, তার দ্বারা পড়বে না। ঠিক আছে, কি আর করার। পরের দিন আবার কাজে যায়, মেয়েরা এখানে বসে আছে। একটু পর লাঞ্চের সময় হয় তো মাল্লি গাড়ির উপরেই বসে পড়ে খেতে। টিফিন বাটি খুলে তরকারি দেখে তার মাথা গরম হয়ে যায়, মানে শাক সবজি দুই বাটিতেই সেম। মাল্লি রাগ করে ফেলে দেয়, একই খাবার আর কত খাবে। তার খাবার ফেলে দেওয়া দেখে কাবির এগিয়ে আসে, আরে আপনার তো সব খাবার পড়ে গেল, এখন কি করবেন, নিন আমারটা নিন। চিকেন বানিয়ে এনেছে, ব্যাস ভাই কোনো কথা নেই, খেতে শুরু করে। কাবেরী বলে এতগুলো সবজি পড়ে গেল। মালি বলে আরে না পড়ে যায়নি, আমি ফেলে দিয়েছি। কাবেরী অবাক, কেন? মালি বলে রোজ মা একই রকম তরকারি দেয়, ভালো লাগে না। সে মনে করে আমি গরু, তাই সবসময় সব ঘাস পোষ দেয়। কাবেরী সুন্দর করে বোঝায় যে মা একমাত্র মানুষ যে নিজের ভালোর চেয়ে সন্তানের ভালো বেশি চিন্তা করে। আপনি কখনো খুলে বলেছেন কি খাবেন? এগুলো খেলে একটা মানুষ সুস্থ থাকবে, তাই সে আপনাকে দেয়। আপনি খুলে বলুন আপনার কি খেতে ইচ্ছে করে। আপনাকে এসব দিয়েছে, তার মানে সেও এগুলোই খাচ্ছে। তার ইচ্ছের ব্যাপারেও তো ভাবুন, তার কিছু খেতে ইচ্ছে করছে কিনা। মাথা মোটা তো রাগ করেই সারা পায় না, এসব নিয়ে কখন ভাববে। যাক, রাতে বাসায় ফিরে দেখে তার মা জেগে আছে, খেতে চায়। সাধারণত মাল্লি রাতে বাসায় এসে খায় না, কারণ মদ খেয়ে বাসায় ফেরে। আন্টি বলে বেটা আমি তো আর রান্না করিনি, ওই সকালের ভাতই রয়েছে। মাল্লি বলে সমস্যা নেই, দাও আমি খাবো। আন্টি তো খুব খুশি, তুই ধর আমি ডিম পোস্ট করে দিচ্ছি। মাল্লি বলে না মা লাগবে না, তোমায় কষ্ট করতে হবে না, যা আছে দাও, আমি অমনেই খাবো। বলে সেগুলোই খেতে থাকে আর বলে এরপর থেকে সেও তার খেয়াল রাখবে, বাজার করতে বেশি টাকা দিবে, মানে ভালো কথা বলে বা আন্টির সঙ্গে একটু মন খুলে কথা বলে। আন্টির বেশ ভালোই লাগে। মাল্লিও লক্ষ্য করে তার মাকে একটু খুশি খুশি লাগছে, যা অনেকদিন পর সে তার মায়ের ফেসে দেখলো। পরের দিন সিন এখানে নিয়ে আসে, শাড়ির কভারে কি কি নাম থাকবে সেগুলো নিয়েই দুজনের মাঝে কথা হচ্ছে। রাজম সব শিখে দিচ্ছে কি কি করতে হবে। একটু পর মাল্লি সেখানে আসে, রাজমকে সাইডে নিয়ে যায়। হারিয়ে রাঘবকে জিজ্ঞাসা, কি শালা বাবু ওকে টেনশন দেখাচ্ছে কেন? রাঘব বলে বুঝতে পারবেন খারান। মাল্লি রাজমকে বলে তার একটা মেয়েকে ভালো লেগেছে, সে তাকে বিয়ে করতে চায়। রাজম তো খুব খুশি হয়ে যায়, কোন মেয়ে চাচা, কোন মেয়ে সেটা? মাল্লি বলে আরে তোদের বিয়েতে এসেছিল না, আমি ছবি উঠানোর আগে সে স্টেজ থেকে নেমে গেছিল। রাজম চিনতে পারছে না। মাল্লি বলে হারির পক্ষ থেকে এসেছিল মনে হচ্ছে। পরে হারিকে ধরে কে সেই মেয়ে। হারি প্রথমে চিনতে পারে না। মাল্লি বলে মেয়েটা দেখতে কেমন, কোন কলেজে পড়ে, বিয়ের দিনে কি ড্রেস পরে এসেছিল, সবকিছু খুঁটিনাটি ডিটেলস বলতে থাকে। তখন হারি চিনতে পারে, ও কাবেরীর কথা বলছো? ওখানে কাজ হবে না। কেন? কারণ কাবেরী একদিন তার দোকানে এলে হারি বিয়ের কথা বলেছিল, তখন কাবেরী তাকে বলেছিল তার নাকি ইচ্ছে সে কলকাতায় বিয়ে করবে, কারণ তার মা কলকাতার মেয়ে ছিল আর কলকাতা তার খুব ভালো লাগে, ওখানে গিয়ে সেটেল হবে, এটাই তার ইচ্ছে। মাল্লি ভাবছে কি করবে। তার ভাবনার ফলাফল আমরা দেখি পরের দিন সে কাবেরীর কাছে আসে। তাকে দেখে তো কাবেরী ভয় পেয়ে যায়। মাল্লি বলে তার সঙ্গে একটু কথা বলতে চাই, সে সাইডে আসে। মাল্লি বলে দেখো তুমি এখানে জন্মেছো, কলকাতায় গিয়ে কি করে থাকবে? কাবেরী বলে কি বলছেন, তাতে আপনার কি? মাল্লি বলে কথা বলো না, আমাকে বলতে দাও, আমি সাজিয়ে এনেছি, না বলতে পারলে সব ভুলে যাব। তো বলছিলাম কলকাতায় গিয়ে তো থাকতে পারবে না, ভালো লাগবে না। হতে পারে এখানেই তুমি বেটার কাউকে পাবে, হতে পারে ওখানে তুমি ভালো থাকবে না। দেখো সরাসরি বলছি, আমি তোমায় বিয়ে করতে চাই, ঠিকঠাক কামাই রোজগার করি, একটু রাগ বেশি, মদ খাই, সিগারেট খাই, আর মাঝে মাঝে ওইসব মেয়েদের কাছেও যাই। বিয়ের পর অন্য কারো কাছ থেকে তোমার এসব শোনার চেয়ে আমি তোমাকে আগেই বললাম যাতে কোনো ঝগড়া না হয়। বলে মাল্লি সেখান থেকে যেতে ধরে আবার থেমে যায়। আর হ্যাঁ, আমার মা আমাকে অনেকবার এইসব কিছু ছেড়ে দিতে বলেছে, বাট কখনো ফিল হয়নি। এখন মনে হচ্ছে তুমি একবার বললেই আমি এইসব কিছু ছেড়ে দিব। তার কথা বলে তো সে চলে যায়। কাবেরী তার ফ্রেন্ড জিগাই, কিরে কি বললো? কাবেরী বলে বিয়ের কথা বলে গেল, সে নাকি আমায় বিয়ে করবে, আমি এখন কি করব? তার ফ্রেন্ড বলে ও কেমন রাগী, তুই তো জানিসই, সেদিন মেলায় দেখেছিস না? মানে সেদিন যখন মাল্লি মেলায় মারামারি করছিল সেই সময় এই দিদিরাও সেখানে ছিল, তার রাগ বা মারামারি তারা দেখেছে। দিদি কাবেরীকে বলে শোন, 7 দিন পর আমাদের এক্সাম শেষ, তারপর তো তুই চলেই যাবি, এখন চুপ থাক, তোর বাবাকে কিছু বলিস না, বাকিটা পরে দেখা যাবে। ওকে। পরের দিন রাজুজি কোথায় যেন যেতে ধরে মাঝখানে গাড়িটা খারাপ হয়ে যায়। তখনই আবার মাল্লি সেদিক দিয়েই যাচ্ছিল, তাকে একটু সামনে নামিয়ে দিতে বলে। মুরব্বী তার মতো বসে। এরা দুই বন্ধু কাবেরীর ব্যাপারেই বলছে যে সে যদি রাজি না হয় তাহলে কি হবে, আরে তার পিছু ছাড়বো না, লেগে থাকতে হবে ইত্যাদি এসব বলছে। রাজুজি বলে কিরে, মনে হচ্ছে মেয়ের ব্যাপারে কথা বলছিস, কাউকে ভালোবাসা ভালো, কিন্তু বিরক্ত যেন করিস না। আর তাছাড়া শুধু মেয়ে দেখলেই হবে না, তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবাকে, সেটাও তো দেখতে হবে। যদি তার বাবা রাজি না হয় তাহলে? মাল্লি বলে সেটা তখন দেখা যাবে, আগে মেয়ে তো রাজি হোক। কাবেরীর পোশাক আশাক আর এই সিন দেখে তো আমার মনে হচ্ছে কাবেরী রাজুরই মেয়ে। যাক, পরের দিন এরা কাবেরীকে ফলো করে, সে কিছু না বলে চলে যায়। মাল্লির মাথায় ঢুকছে না সে কেন কিছু বলছে না। রাজ্যম বলে এভাবে ভাল্লুকের মতো থাকলে কোন মেয়ে ভাও দিবে, একটু চুলদারি সাইজ করে স্মার্ট তো হও চাচা। ব্যাস, ছেলে সেটাও করে। কাবেরী একটা মেলায় চুড়ি কিনছিল, মাল্লি আসে, কি চুড়ি নিচ্ছ? ছেলে হিরো হয়ে এলো। কাবেরী তাকে দেখে আবার ভয় পেয়ে চুড়ি না নিয়েই সেখান থেকে চলে যায়। কেমনটা লাগবে? পরের দিন মাল্লির চুরির পুরো দোকানটাই কাবেরীর সামনে নিয়ে যায়, নাও কোনটা নেবে? না। কাবেরী আবার সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তো একদিন সিনেমা হলে মাল্লি মুভি দেখতে বসেছে, কাবেরী তার বন্ধুদের সঙ্গে আসে।
মাল্লি দেখে সে নর্মালি রয়েছে, হাসছে, কথা বলছে, সব তো ঠিকঠাক আছে। তার মনে হয় আজ হয়তো কাবেরীর মুড ভালো। মাল্লি একটা বোতল পাঠিয়ে দেয়। কাবেরী যেই দেখে মাল্লি, সে আর সেখানে থাকে না, সেখান থেকে চলে যায়। মাল্লির তো জিদ উঠে যাচ্ছে। এভাবে আরো বেশ কয়েকদিন তার পিছু নেয়। বৃষ্টির মাঝে ছাতার ব্যবস্থা করে দেয়, কলেজে আসা যাওয়ার পথে অপেক্ষা করে, প্রাইভেট কোচিং যেখানে যায় মাল্লি পিছু নেয়। কাবেরী আবার বোরখা পরে বের হয় যাতে সে দেখতে না পারে। মানে সে এমনি নর্মাল থাকে, শুধু তাকে দেখলেই এমন করে। মাল্লি কি করবে বুঝতে পারছে না। বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন এক অনুষ্ঠানে সবাই বিজি ছিল। মাল্লিকে দেখে কাবেরী আবারও পালাতে লাগে। মাল্লি তার পিছু নেয়। মাল্লি সে সময় নেশায় ছিল। কাবেরী এদিকে আসে, মাল্লি পিছে। আরে কথা তো বলো, কি হয়েছে? কাবেরী ভয়ে ভয়ে সেখান থেকে চলে যাচ্ছে। একটু পর মাল্লি হাত বাড়িয়ে দেয় তাকে ধরতে, আর ফর করে একটা শব্দ হয়, মানে কাবেরীর জামা ছিঁড়ে যায়। ব্যাস, ঘুরে গিয়ে সে ঠাঁই করে একটা থাপ্পড় মেরে দেয়। মার খেয়ে মাল্লি এদিকে তাকায়। কাবেরী দেখে লোহার সঙ্গে তার জামার সুতো লেগে আছে, মানে লোহার সঙ্গে বেঁধে তার জামা ছিঁড়ে গেছে, আর সে মনে করছে মাল্লিই টান দিয়েছে। এখন কি করবে? মাল্লি বলে, চিন্তা করছে কেন, খাড়াও আমি দেখছি। বলে এখানে একটা মালা গাঁথা ছিল, সেই সুতো বের করে নেয়, আর কেউ সুইও সেখানে রেখে গেছে। বাহ, ভাগ্য বাড়ে। সেটা দিয়ে কাবেরীর জামা সেলাই করে দিতে চায়, কিন্তু কাবেরী একটু আনইজি ফিল করছে, রাজি হয় না। মাল্লি বলে সে টাচ করবে না, তখন রাজি হয়। মাল্লি খুব সুন্দর করে জায়গাটা ঠিক করে দেয়, মনে হচ্ছিল এটাই একটা ডিজাইন এমন। তারপর মাল্লি সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা কাবেরীর মনে লেগে যায়। ব্যাস, বাসায় এসে তার ব্যাপারে ভাবতে থাকে আর মনে করতে থাকে মাল্লি তার জন্য কি কি সব পাগলামি করেছে, যেগুলো বেশ রোমান্টিক ছিল। যখন সে এগুলো নিয়ে ভাবছিল, তার ফেসে কিন্তু একটা গ্লো দেখা যাচ্ছে। কি আপনারা বুঝতে পারছেন? সেই রাতটা পার হয়ে যায়। পরের দিন বৃষ্টির মাঝে মাল্লি এরা বসে আছে, কখন কাবেরী আসবে সে একটু দেখবে। একটু পর সে আসে, আর আগের মতোই কিছু না বলে পার হয়ে যায়। এরা ভাবছে, ছি আর কত অপমান হব। কাবেরী থেমে যায়। এবারে ফাইনালি সে ঘুরে মাল্লির কাছে আসে। মাল্লি এখনো নর্মাল রয়েছে। যখনই কাবেরী এসে তাকে বলে, আচ্ছা তুমি আমার কথা মতো সবকিছু ছাড়তে পারবে তাই না? তাহলে একটা কাজ করো, আজ থেকে সব বাজে অভ্যাস ছেড়ে দাও। ব্যাস, ছেলের মনে লাড্ডু ফোটা শুরু হয়। গাড়িতে যে স্টক তার রাখা ছিল সেটা এনে তার সামনে ভেঙে ফেলে, বলে আজ থেকে সবকিছু বাদ, জাস্ট তোমার জন্য। খুব ভালো, তাহলে কি অবশেষে মিলন হতে চলেছে? এখানেই আসে কাহিনীর মোড়। কাবেরী বলে, আচ্ছা তুমি আমার কথা সব করতে পারবে? মাল্লি বলে, অবশ্যই, জাস্ট তুমি বলে দেখো একবার। কাবেরী বলে, আমার একটা কাজ করতে হবে। কি? কাবেরী বলে, আমরা একই সঙ্গে পড়ি, ছেলেটার নাম আরবিন্দ, আমরা একে অপরকে ভালোবাসি, তুমি ওকে একটু রাতে স্টেশনে এনে দেবে। কি হলো, ঝটকা খেয়েছেন? আপনাদের থেকেও বড় ঝটকা খেয়েছে মাল্লি আর তার ফ্রেন্ড। মানে এটা কোনো কথা হলো? এ মেয়ে বলে কি? মাল্লি তো কিছু বলতে পারছে না। তার ফ্রেন্ড বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আগে বলবা না এই কথা যে তুমি কাউকে ভালোবাসো? আমরা কবে থেকে তোমার পিছে পড়ে আছি, আর তুমি এখন এসে এই কথা বলছো? মাল্লির ভিতরে তো জ্বলতেছে, কিন্তু ভালোবাসার এটাই তো গুণ। অপরাধ করলেও ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়া যায় না। মাল্লি বলে, ঠিক আছে বলো কি করতে হবে আমায়। কাবেরী বলে, আমরা দুজন কলকাতা যেতে চাই, ও ওর বাবার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না, তোমায় ওকে একটু স্টেশনে এনে দিতে হবে। রাঘব বলে, একে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। হাই রে কপাল। মাল্লি আর কি বলবে। রাতে সে ওই ছেলের বাড়িতে যায়, যে সময় সে তার চাচাতো বোনের সঙ্গে কথা বলছিল। সে চলে গেলে মাল্লি ছেলেটাকে বলে কাবেরী তাকে পাঠিয়েছে। আরবিন্দ ব্যাগ বুক নিয়ে তার সঙ্গে চলে আসে। রাস্তায় মাল্লি জিজ্ঞেস করে, তোর সঙ্গে যে মেয়ে কথা বলছিল সে কে? আরবিন্দ বলে, আমার চাচাতো বোন। মাল্লি বলে, তো সে তো সুন্দরী, তুই ওকেই বিয়ে করছিস না কেন? কি করে করবো ভাই, ওকে তো আমি ভালোবাসি না। মাল্লি তো জ্বলতেছে। মাল্লি বলে, কাবেরীকে নিয়ে যাচ্ছিস যা, ওকে যদি একটু ব্যথা দিয়েছিস না তোর খবর আছে। কাবেরী স্টেশনে বসে আছে। একটু পর মাল্লি আর ছেলেটা আসে। ছেলেকে দেখে কাবেরী তো খুব খুশি, বেচারা মাল্লি। এরা যেহেতু মিলে গেল, তো মাল্লি আর এখানে থেকে কি করবে, সে চলে যাবে। আরবিন্দ বলে, ভাই আমরা ট্রেনে না ওঠা অবধি যদি আপনি এখানে একটু থাকতেন আমাদের ভালো হতো। এগুলা জ্বালাকি শৈল্য সয় বারে। মাল্লি এখানে বসে, এরা এখানে। কাবেরীর ছেলের যত্ন নিচ্ছে, দুষ্টামি করছে, গল্প করছে। মাল্লির তো ফাটতেছে, বাট কিছু করার নেই। এই প্রথম সে তার রাগ কাউকে দেখাচ্ছে না। একটু পর ট্রেন আসে, এরা ট্রেনে উঠে পড়ে। মাল্লি আরবিন্দকে বলে, কলকাতা গিয়ে যদি টাকার প্রয়োজন হয় জানাস, আমি পাঠিয়ে দিব। ও যেন ভালো থাকে, ঠিক আছে? ট্রেন ছেড়ে দেয়। মাল্লি বেচারা চেয়ে চেয়ে থাকে। ট্রেন যখন পার হয়ে চলে যায় তখন মাল্লি পিছনে ঘুরে দেখে কাবেরী তার পেছনে দাঁড়িয়ে। মাল্লি তো অবাক, এখানে কেন? কাবেরী চেয়ে থাকে, আর আমাদের দেখানো হয় যে আরবিন্দ আসলে কাবেরীর বয়ফ্রেন্ড নয়। আরবিন্দ আর কাবেরীর এটা প্ল্যান ছিল। কাবেরী মাল্লিকে টেস্ট করার জন্য এসব করেছে। মাল্লি বলে, এসবের কি দরকার ছিল? কাবেরী বলে, সবাই তো ভালোবাসার মানুষের জন্য তাজমহল বানাতে চায়, কিন্তু কথা কাজের তফাৎ তো বুঝতে হবে তাই না? দুজন মুস্কি হাসে, আর পরের দিন থেকে শুরু হয় দুজনের প্রেম কাহিনী। নতুন নতুন চুলকানি, একটু না চুলকালে হবে, তো ক্যামেরা বেশ কিছুক্ষণ তাদেরকেই ফলো করে। তো খুব ভালো সময় পার করছিল তারা। এতদিন পিছে ঘোরার পর মেয়েকে পেয়েছে, আবার তার জন্য মাল্লি সব বাজে অভ্যাসও ছেড়ে দিয়েছে, তাই হাতে এখন বেশ সময়। সেটা নিয়ে দুজন খুব ভালো আছে, সব ঠিকঠাক চলছে। একদিন মাল্লির বন্ধুরা তাকে একটা হোটেলে ডেকে আনে, কারণ বাইরে থেকে বোতল
এনেছে। মাল্লি বলে সে খাবে না, কারণ ছেড়ে দিয়েছে। একটু পর গেন্ডা আসে, আরে মামা এসেছিস, তোরে তো অপেক্ষা করছিলাম, চল চল চল, কি হয়েছে? আরে চল আমার সঙ্গে, তোর জন্য কেউ অপেক্ষা করছে বলে মাল্লিকে খানিকটা জোর করে পাশের রুমে নিয়ে যায়, যেখানে অপেক্ষা করছে তাদের জন্য ভেজ বার্গার। মাল্লি বলে আরে এইসব। গেন্ডা সারা তাকে রুমে আটকে রেখে বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে যায়। দিদি আবার পরিচিত, মানে মাল্লি তার কাছে এর আগে অনেক কয়েকবার গেছে। দিদি বলে কি ব্যাপার, জোর করতে হচ্ছে কেন? মাল্লি খুলে বলে সে তার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছে এসব আর করবে না তাই। দিদি খুব খুশি হয়, বাহ এটা তো খুব ভালো খবর। তো বলো কিভাবে কি হলো, মানে কিভাবে রিলেশন হলো, কবে বিয়ে করতে চলেছে? দুজন কথা বলছে বসে বসে, ধুম করে পুলিশ চলে আসে। ধর ওকে। মাল্লিকে ধরে নেয়। মাল্লি বলে স্যার বাইরে চলুন, আমি কথা বলছি, ততক্ষণে ও কাপড় পরে নি। না সে যাবে না, খালি গায়ে মেয়েকে দেখে তার নিয়ত পাল্টে যায়। মাল্লিও বুঝতে পারে, শালাকে বসানো শুরু করে। বাইরে পুলিশ ছিল, মাল্লির বন্ধুদের থেমে রেখেছে। পুলিশদের সঙ্গে মাল্লির বেশ হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর রমেশ কাকু চলে আসে। মাল্লিকে থামানো যাচ্ছে না। কাকু ধরে একটা থাপ্পড় দেয় যে এত বড় সাহস কি করে হলো, পুলিশের গায়ে হাত দিলি তুই? মাল্লি বলে স্যার কি হয়েছে আগে সেটা তো শুনুন। সব শোনা হবে, সবাইকে উঠিয়ে নাও তো। মাল্লি বলে স্যার এখানে মেয়েটার কোনো দোষ নেই, তাকে যেতে দিন। তারপরেও এ মেয়েটাকে ধরতে যাচ্ছে। মাল্লি আবার তার কলা ধরে একটা চটকানা দেয় যাতে সে রমেশ কাকুর গায়ে গিয়ে পড়ে, তাতে রমেশ কাকুও পড়ে যায়। ওদিকে মাল্লির ফ্রেন্ড মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। মাল্লি সহ সবাই সারেন্ডার করে, আর পুলিশকে মারার অপরাধে সবাইকে একটু উত্তম মাধ্যম দেওয়া হয় থানায় এনে। পুলিশ সবাইকে ধরে নিয়ে গেছে। খবর যখন সবার বাবার কাছে যায়, মাল্লির বাবাও চলে আসে থানায়। অফিসারের সঙ্গে কথা বলছে, তারা ভুল করেছে, এবারের মতো তাদের ছেড়ে দেওয়া হোক। রমেশ কাকু এসে বলে স্যার ওটা জাস্ট ভুল নয়, মাল্লি তো আমাদের গায়ে হাতও দিয়েছে, এফআইআর হয়েছে, এখন কিছু করা যাবে না। মাল্লির বাবা রমেশ কাকুর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে তাকে ছেড়ে দেওয়া হোক, সে ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে একেবারে পায়ে পড়ে যায়, স্যার জেল হয়ে গেলে গ্রামে ভালো কিছু করতে পারবে না, সবাই ওকে খারাপ চোখে দেখবে, প্লিজ ওকে ছেড়ে দিন, ওর লাইফ শেষ হয়ে যাবে। একজন সিনিয়র মানুষ এভাবে পায়ে ধরলে কি করে সহ্য করা যায়? রমেশ কাকুও মাফ করে, অফিসারও তাদের ছেড়ে দেওয়ার অর্ডার দেয়। সবাইকে ডেকে বোঝানো হচ্ছে তারা কি ভুল করেছে। যেই অফিসার মাল্লিকে বলে মাল্লি এবার তোর বাবার জন্য বেঁচে গেলি, এমন কাজ আর করবি না। ব্যাস বাবার কথা শুনে মাল্লি রেগে যায়, বলে অমুক তারিখ অমুক বছর আমার বাবা মারা গেছে, আমার কোনো বাপ নেই। সবার সামনে সে বাপকে অপমান করতে থাকে। রমেশ কাকু তো অবাক, এ আবার কেমন ছেলে? মাল্লি বলে প্রয়োজনে সে জেলে থাকবে, তারপরে এই বাপের কারণে সে জেল থেকে বের হবে না। অনেক কথা বলে, অনেক অপমান করে সে সেখান থেকে বের হয়ে যায়। থানায় থাকবে, তারপরে বাবার কথায় বাইরে যাবে না। পুরো ব্যাপারটা মাল্লির বাপের কাছে খুব কষ্ট করা লাগে। সঙ্গে যে কাকুর বন্ধু ছিল সে বুঝায়, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কাকু বলে আরে সে ছোট থেকে আমি ওর কাছে ক্ষমা চেয়ে আসছি, আর কত ও আমাকে এভাবে কষ্ট দিতে পারলো? আমার তো মনে হচ্ছে আমি বেঁচে আছি কেন? সন্তান যদি এই পরিমাণ ঘৃণা বাপকে করতে পারে, তাহলে এই জীবন রেখে কি লাভ? কাকু বেশ ভালোই কষ্ট পেয়েছে। এবার মাল্লি থানাতেই থাকে। পরের দিন রাজ্জামের হাজবেন্ড হারিয়ে এসে পুলিশের সঙ্গে কথা বলে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি এলে দেখে মানুষের ভিড়। কেন? কারণ তার বাবা মারা গেছে। রাজ্জাম, তার মা, আত্মীয় স্বজন সবাই এসেছে, কান্নাকাটি করছে। মাল্লি দেখেও তার মতো গিয়ে দাদার চেয়ারে বসে পড়ে, চুপচাপ, কোনো রিয়াকশন নেই। মাল্লির মা দেখে যে মাল্লির ফেসে বিন্দু পরিমাণ আফসোস, ভয়, পেরেশানি বা ভালোবাসা কিছুই দেখা যাচ্ছে না। সে নির্দ্বিধায় সেখানে ঘুমিয়ে পড়ে। আর সিন চলে আসে বর্তমানে। কি মনে আছে তো কই রেখে গেছিলাম? হ্যাঁ, তো মাল্লি বেহুশ হয়ে পড়ে আছে বলে একটা ছেলে দেখে তার কাছে যায়। তারপর তাকে উঠিয়ে রাস্তার পাশে নিয়ে থামার সঙ্গে হেলানি দিয়ে বসিয়ে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জাগনা পায় না, মানে হুঁশে নেই। ছেলেটা আশেপাশে একটু দেখে, তারপর কোমর থেকে একটা চাকু বের করে ধুম করে মাল্লির পেটে মেরে দেয়। কি হলো? পরপর আরো 2টা ট্যাপ করে তাকে ফেলে সেখান থেকে দৌড় দিয়ে একটা গাড়িতে ওঠে, যেখানে আমরা দেখি রাজুও বসে আছে, কিন্তু তাকে ভিন্ন রকম লাগছে। ছেলেটা কাঁপতে কাঁপতে বলে সে মেরেছে, যেভাবে রক্ত পড়ছে মনে হয় না বাঁচবে। রাজু বলে তুই চিন্তা করিস না, আমি দেখে নিব, চল। বৃষ্টির পানিতে মারলে রক্তগুলো ভেসে যাচ্ছে। ছেলেটা বাসায় এসে হাত মুখ ধুচ্ছিল, তার মা আসে, কিরে কই ছিলি এত রাতে? চিনেছেনি নাকে? আরে মাল্লির বাপের ছোট বউ, তার মানে ছেলেটা মাল্লির সৎ ছোট ভাই। তার শার্টে রক্ত লেগে আছে বলে আন্টি চিল্লাপাল্লা করছে। সে বলে সে মাল্লিকে মেরে এসেছে। এটা শুনে তো আন্টি রেগে যায়, এটা কি করেছিস তুই নালায়েক? তার নাম কৃষ্ণা। কৃষ্ণা বলছে, মা তুমি জানো না ও আমাদের সঙ্গে কি করেছে? আমার জীবনটা কিভাবে এলোমেলো করে দিয়েছে। আর বাবা মরার দিন কি করেছিল সেটাও তোমার মনে নেই? তার মাধ্যমে আমাদের দেখানো হয় যে সেদিন যখন তার বাপ মরে পড়েছিল সে তো আরামসে শুয়েছিল। লোকজন তাকে উঠায় যে শেষ কাজ করতে হবে না। তখনই মাল্লির ছোট মা ছুটে আসে, তাকে দেখে মাল্লি এগিয়ে গিয়ে তাকে থামায়, খারান, খবরদার বাড়ির ভিতরে আসবেন না। শুধু নর্মালি যদি তাকে বলতো তাহলে ঠিক ছিল। মাল্লি অনেক বাঁকা বাঁকা করে তাকে কথা শোনায়। গ্রামের লোকজন যখন কথা ধরে, আরে মানুষটা তো মরেই গেছে, একটু শেষবার দেখতে দে। মাল্লি তাদেরকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। কেমনটা লাগবে? আন্টি বলে, বেটা শেষবার একটু দেখতে দে। না, সে ভিতরেই যেতে দিবে না। তার কারণে সে তার বাপকে হারিয়েছে, এটা সেটা অনেক কিছু বলে। আন্টি বলে, বেটা যদি কারণে আমি হতাম সে আমার কাছে মরতো।
সেই সময় সে এই বাড়িতে জান দিয়েছে, কারণ তার ইচ্ছে ছিল মৃত্যুটা যেন এখানে হয়। মন খারাপ করে তাকে ফিরে যেতে হয়। ওই যে দূরে দাঁড়িয়ে কৃষ্ণা, তাকেও দেখতে দেওয়া হয়নি বাপকে। তো শেষ কাজের জন্য যখন হ্যারি মাল্লিককে ডাকে, সে তার উপর রেগে যায়। মানে শেষ কাজ সেও করবে না আর তার সৎ ভাইকেও করতে দেবে না। পরে তার বন্ধুরাই মিলে সবকিছু করে। হাই রে রাগ। কৃষ্ণা বলে, সেদিন সে যা করেছে তা কোন ছেলে ভুলতে পারবে মা? সেটাও আমি মেনে নিয়েছি, কিন্তু আমার ক্যারিয়ারের সব থেকে খুশির দিন ছিল খেলার দিন। আমার ফাইনাল ম্যাচ চলছিল, অনেক আশা ভরসা নিয়ে আমি ম্যাচটা শেষ করি। আমার কারণে আমাদের টিম জিতে যায়। সবাই কত খুশি ছিল, আমাকে নিয়ে সবাই উল্লাস করছিল। যেই মাইকে বাবার নাম নিয়ে আমার কথা বলে যে উমুকের ছোট ছেলে মাল্লির ভাই, সে এসে ওই ছেলেটাকে কত করে অপমান করে, সবার সামনে আমাকে মিন করে যা তা শোনায়। এমন মনে হচ্ছিল যেন আমি কোনো না জায়েজ সন্তান। তারপর থেকে আমার বন্ধুরা আমাকে আর ভালো চোখে দেখে না। কি করব বলো, সবকিছুর জন্য ওই দায়ী, এই জন্যই ওকে মেরেছি। আন্টি তো ভয় পাচ্ছে, এটা তুই কি করেছিস? কৃষ্ণা বলে, কিচ্ছু হবে না, রাজু তার পাশে আছে। ওদিকে মাল্লির অবস্থা খারাপ, লোকজন জমা হয়েছে কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। সবাই বলা বলি করছে, ঠিকই আছে, এমন ছেলের জীবন এমনই হওয়া উচিত। যে ছেলে বাপের চিতায় আগুন দিতে যায় না, অহংকার করে, তাকে কে বাঁচাবে? সবাই হাত গুটিয়ে আছে। পুলিশের গাড়ি পাশ দিয়ে যেতে তারা এগিয়ে যায়, চেক করে দেখে বেঁচে আছে। রমেশ কাকু তাকে হসপিটালে নিতে বলে। খবর শুনে রাজ্জামার তার জামাই ছুটে আসে, কারণ তারা ছাড়া তো আর কে আছে। মাল্লির ট্রিটমেন্ট শুরু হয়, তো যেহেতু সময় লাগবে তার হুঁশ ফিরতে, তো এদিকে কাজ চলুক, সিন আবার নিয়ে আসে 95-এ। কাবেরী আর মাল্লির প্রেম কাহিনী তো ভালোই চলছে। মাঝে মাঝে কাবেরী রাজ্জামের সঙ্গে দেখা করে গল্প সল্প করে, আজও করছে। ওদিকে রমেশ কাকু তাল সাইজ করছে, কারণ তার মেয়ে তাল খুব পছন্দ করে। একটু পর আমরা দেখি কাবেরী এখানে আসলো। কাকু বলে, আরে বেটি আয়, তোর জন্যই পাঠিয়েছি। ছোট হলেও ভালো একটা টুইস্ট ছিল না? কাবেরী রাজুর নয়, এই কাকুর মেয়ে। আপনারাও সেটাই ভেবেছিলেন না যে কাবেরী হয়তো রাজুর মেয়ে, আর মন্ডলের মেয়ের সঙ্গে প্রেম করার জন্য রাজু হয়তো মাল্লিকে মারবে বা এমনই কাহিনী হবে, এমনটাই ভেবেছিলেন না? বাট কাহিনী কিভাবে ঘুরিয়ে দিল দেখলেন তো। এর 2 দিন পর রাজ্জামের বাড়িতে সবাই বসেছিল। মাল্লি রেগে রেগে কাবেরীর সঙ্গে কথা বলছে। কারণ কি? কারণ কাবেরীর বাপ নাকি তার জন্য ছেলে খুঁজতেছে, বিয়ে দিবে। রাজ্জাম বলে, চাচা এতে রাগ করার কি আছে? বাপ মেয়েকে নিয়ে চিন্তা করবে না? আর তাছাড়া ওর মা নেই, বাপের তো চিন্তা থাকবেই। জানি কেমন চিন্তা, আমি খুব ভালো করেই চিনি ওনাকে। রাজ্জাম বলে, তুমি দেখেছ ওর বাপকে? মালি বলে, শুধু দেখায় নয়, হাতাহাতিও হয়েছে। কি? হোটেলে। হারিস বলে, ও তখন তো তুমি নিশ্চয় জানতে না উনি কাবেরীর বাবা, তাই না? মালি বলে, কেন জানবো না, আমি তো আগে থেকেই জানি। এরা তো অবাক, কি কাবেরীর বাবা হয় এটা জেনেও সে তার সঙ্গে ঝামেলা করেছে? মাল্লি বলে, তোমরা সবাই আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? ওইটা আলাদা ব্যাপারে, এটা আলাদা। রাজ্জাম বলে, চাচা কি চাচা বলছো? দুইটা মোটেও আলাদা নয়, একই ব্যাপার। তুমি যেমন ভাবছো ব্যাপারটা তত সামান্য নয়। এত রাগ। কাবেরী কি বলবে, তার তো মন খারাপ করে সে চলে যায়। রাতে মাল্লি ব্যাপারটা নিয়ে খুব ভাবে যে কি করছে বা কি করা উচিত তার। আর সেই ভাবনার ফলাফল আমরা দেখতে পাই কয়েকদিন পর, যখন মাল্লি কাবেরীকে মন্দিরে ডেকে বলে সে ট্রাক্টর বিক্রি করে দিয়েছে, তার থেকে কিছু টাকা পেয়েছে, সেটা দিয়ে বিজনেস করবে। কাবেরী খুব খুশি, যাক তাতে যদি সে ভালো থাকে। মাল্লির প্ল্যান, বস্তার বিজনেস শুরু করবে, তাহলে কাজ নিয়ে বিজি থাকলে উল্টো পাল্টা কিছু করবে না, আর তার বাবাও তাকে মেনে নেবে। ওকে, সেই প্ল্যান নিয়ে মাল্লি শেখরের বাড়িতে যায়। তার একটা গোডাউন পড়ে আছে, সেটা ভাড়া নিতে। শেখর বলে, রাজু জানতে পারলে ঝামেলা করবে, কারণ এখানে বিজনেস করতে হলে সিন্ডিকেটের আন্ডারে করতে হবে। মাল্লি বলে, আমি তো সব জানি, কিন্তু রাজু তো তোকে এবার বাদ দিয়েছে, তোর টাকার প্রয়োজন, টাকা রাখ, গোডাউন আমাকে দে। আমি গোডাউন নিয়ে কি করবো সেটা তো আমার ব্যাপার, আমি ওকে দেখে নেব। ঠিক আছে বলে তার গোডাউন নিয়ে নেয়। আন্টিও খুব খুশি, যাক ছেলে বিজনেস করছে, ভালো কিছু করতে যাচ্ছে। মাল্লি বন্ধু বান্ধবদেরও সঙ্গে নেয়, আর গেন্ডাকে সাধুদের হাতে তুলে দেয়, যাতে সে সবকিছু থেকে দূরে থাকতে পারে। সেই সময় তার ফেসের যে একটা রিয়াকশন, মানে সে তো জানে না মাল্লি এই প্ল্যান করে রেখেছে তার জন্য। যাক, মাল্লি মাল নিতে মহাজনের কাছে যায়, টাকা কম বেশি করে দিবে। মহাজন বলে, মাল তুই আগে নিয়ে যা, পরে হিসাব করে দেখবো নি। এখানে রাজুর লোকজন ছিল, তারা পায়ে পরে তার সঙ্গে ঝামেলা বাঁধায়, আর লম্বা একটা মারামারি সিন হয় এখানে। মাল্লির রাগের ব্যাপারে তো তারা জানেই, সবাইকে মেরে মুড়ে মাল নিয়ে সেখান থেকে চলে আসে। উদ্বোধনের জন্য সবাই আসে, আন্টিকে দিয়ে নারকেল পাঠানো হয়। কাবেরী আগে আন্টির সঙ্গে পরিচিত হয়েছে, তাই তাদের মাঝে বেশ মিল রয়েছে। সব ঠিকঠাক মতো হয়ে যায়, বিজনেস চালুও হয়। চলুক, এই ফাঁকে ক্যামেরা একটু দুজনকে একসঙ্গে প্রেম বন্দি করে। বিজনেসও চলছে, প্রেমও চলছে, সবকিছু স্মুথলি চলছে। সুযোগ মতো দুজন রোমান্সও করছে। এর মাঝে পার হয়ে যায় বেশ কয়েকটা মাস। একদিন ভোরবেলা লোকজন ওঠেনি, রাজু বাড়ি থেকে বের হয়ে যায়। একটু পর এখানে এসে গাড়ি থামে, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে, রাজু বিড়ি ধরায়, আর তার গ্লাসে আমরা দেখি আগুন জ্বলে উঠছে। মানে সে মাল্লির গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার জন্যই এখানে এসেছে। একটু পর মাল্লি এসে দেখে এই অবস্থা, খুব চেষ্টা করে কিছু একটা রক্ষা করার জন্য, কিন্তু বস্তার ভিতরে সূঁচো রাখা ছিল, সেটা দিয়ে তারা হাত কেটে যায়। মানে খুব চেষ্টা করে একমাত্র বোর্ডটা ছাড়া বাকি কিছুই বাঁচাতে পারে না।
চোখের সামনে তার সব মাল পড়ে যায়। আর এই ইফেক্টেই সিন রাজুর দরবারে আসে। সব ব্যবসায়ীরা বসে গেছে। রাজু বলছে শর্ট সার্কিটের জন্য আগুন ধরেছে, তোর গোডাউন দূরে, তাই আমরা বেঁচে গেছি। যদি আমাদের কারো আশেপাশে গোডাউন থাকতো তাহলে কি হতো? এই জন্য সবার পরামর্শ জরুরি। রাজুর ছেলে না কে যেন এ বলে সিন্ডিকেটের বাইরে কোনো লোক বিজনেস করলে তো এমন হওয়া খুব স্বাভাবিক। শেখার কথা ধরে, কিরে কিসের বাইরের? এই গ্রামে বস্তার বিজনেস সবার আগে কে শুরু করেছে? নাগেন্দ্র বাচাল্লা। সে কে? তার দাদা। তার বিজনেস করতে কারো অনুমতি লাগবে? এক কথা দুই কথা চেলা উঠে আসে। মাল্লি আর তার মাঝে ঠেলাঠেলি থেকে হাতাহাতি অব্দি যায়। রাজু বুঝে যায় শক্তিতে মাল্লির সঙ্গে তার লোক পাবে না, এই জন্য সে থামায়। রাজু মাল্লিকে বলে সিন্ডিকেটের আন্ডারে আসতে তারা তাকে হেল্প করবে। মাল্লি বলে আমি কি ভিখারি নাকি যে ভিক্ষা নিতে আপনাদের কাছে আসবো আর আপনার কথা মতো চলবো? 3 সপ্তাহ, আগামী 3 সপ্তাহের মধ্যে গোডাউন আবার চালু হবে। এবার মেনে নিলাম শর্ট সার্কিটের জন্যই আগুন ধরেছে, কিন্তু এরপর যদি এমন হয় আমি সবার সামনে বলে যাচ্ছি সিন্ডিকেটের একজনের গোডাউনও ঠিক থাকবে না, সবগুলো আমি পুড়িয়ে ফেলবো। তার হুমকির সামনে তো কারো কথা বলার মতো সাহস নেই। এর 2 দিন পর ক্যামেরা হ্যারির দোকানে আসে। একটা লোক তার দোকানে আসলো। হ্যারি এলে সে বলে, আরে হ্যারি, নতুন কোনো কালেকশন আছে নাকি রে? হ্যারি বলে, হয়েছে, চাপা মারতে হবে না, আমি জানি আপনি এখানে বাতাস খেতে এসেছেন, বলে ফ্যানটা সে বন্ধ করে দেয়। তারপর তার গাড়ির দিকে লক্ষ্য করে বলে, চাচা বস্তা কোথা থেকে নিলেন? আরে আপনার বস্তা লাগবে আপনি বলবেন না, আমাদের মাল্লি তো আবার বিজনেস শুরু করেছে, ওর থেকে নিন, কম বেশি করে ধরবেনি, আপনারা যদি সুযোগ না দেন তাহলে হবে, এরপর কিন্তু ওর থেকেই নেবেন, ওকে? এখন বাতাস খান। বলে ফ্যান ছেড়ে দিয়ে 4 অর্ডার দিতে যাবে, দেখে পাশে রাজ্জাম তার দিকে তাকিয়ে আছে। আরে কি দেখছো? ও মাল্লির ব্যাপারে বললাম। মাল্লি তো আমাদের লোক না, তার ব্যাপারে যদি আমরাই না বলি মানুষ কি করে জানবে? হ্যারির এই কাজটা রাজ্জামের এতটা ভালো লাগে, সে খুশি হয়ে বলে, আজ তোমার জন্য স্পেশাল কি করবো বলো, তুমি যা বলবে তাই হবে। সো সুইট। দুজনের বেস্ট সিন এটা। রাঘব এসে মাল্লিকে বলে মহাজন আর ক্যাশ ছাড়া মাল দিবে না, অন্তত কিছু টাকা দিতে হবে। টাকা তো তার কাছে নেই, সব মাঠে পড়ে আছে। রাঘব বলে হারির কাছে চাইতে। মাল্লি হারির কাছে আসে টাকা নেওয়ার জন্য, কিন্তু তার থেকে টাকা চাইতে পারে না, কারণ তারা আর কতই করবে তার জন্য, অনেক করেছে। সে তাদের টাকা নিয়ে যদি ফেরত দিতে না পারে রাজ্জামকে কিভাবে মুখ দেখাবে, এসব ভাবছিল। কাবেরী আসে। কি ব্যাপার? আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি, তোমার টাকা লাগবে, তুমি আমায় বলবা না? এই নাও, এটা কি? মায়ের রিং। বন্ধক রাখো, যা পাও সেটা কাজে লাগাও, তারপর না হয় পরে আমায় ফেরত দিয়ে দিও। এটা মাল্লির বেশ কাজে লাগে। মাঝে আরো কিছুদিন পার হয়। এক রাতে কাবেরী আর তার বাপ রান্না করছিল। বাপের মুড ভালো দেখে কাবেরী বলে, বাবা তোমায় কিছু বলার আছে। বল। বাবা, আমি শহরে নয় গ্রামে কাউকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা তো আরো ভালো কথা। কাবেরী বলে, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি, মানে ভালোবাসি। এই সেরেছে। কাকুর মুড পাল্টে যায়। কাছে আসে। কে সে? কাবেরী যেই বলে বাচ্চাল্লা মাল্লি, কারেন্ট আসে। কাকুর মুখ শুকিয়ে গেছে। মাল্লি না? আর কিছু না বলে সে উঠে যায়। পরের দিন মাল্লি কেশ ঠিক করতে করতে তার মাকে বলছে কাবেরীর বাপ তাকে ডেকেছে। আন্টি বলে, এটা তো খুব ভালো কথা, আমি গিয়ে কি করব, তুই যা, কিন্তু একটু ভালো করে কথা বলিস, ওকে? একটু পর মাল্লি রাজ্জাম আর হারিকে নিয়ে চলে আসে কাবেরীর বাড়িতে। কাকু তাদের স্বাগতম জানায়, ভালোভাবে বসতে দেয়, রাজ্জামের সঙ্গে কথা বলে, তারা সম্পর্কে কে কি হয় রাজ্জাম বুঝিয়ে দেয়। তারপর বলে, কাবেরী আর মাল্লি আমাদের বিয়েতেই দেখা হয়েছিল প্রথম, তারপর থেকে দুজন দুজনকে পছন্দ করেছে, আর আজ এই অবধি। কাকু বলে, ও খুব ভালো, কিন্তু তোমার চাচা আর আমার দেখা কোথায় হয়েছিল জানো? মেলার মারামারিতে। যে সময় সে সবাইকে এত বাজেভাবে মারছিল যে নিজের হাত কেটে রক্ত পড়ছে, সেটাও ওর হুঁশ নেই। সিনিয়র জুনিয়র কারো পরোয়া করছিল না। তারপর দ্বিতীয়বার কই দেখা হয়েছে জানো? ওই মেন রোডের পাশে ডানা আবাসিক হোটেল, যেটা ফেমাস। পুলিশ তার সঙ্গে কি যেন একটা বেয়াদবি করেছে, সেই রেস ধরে মহাশয় সবাইকে কুটে যাচ্ছে। আমি সামনে এলে সে আমাকেও ধাক্কা দেয়। কাকুর এমন কথা বলা দেখে মাথা মোটা পায়ের উপর পা দিয়ে বসে পড়ে, মানে তার অ্যাটিটিউডে লাগছে। রাজ্জাম বলে, স্যার আপনার কথা একদম সত্যি, বাট এগুলো চাচার অতীত ছিল, এখন সে একদম পাল্টে গেছে, অনেক ভালো হয়ে গেছে, নতুন বিজনেস চালু করেছে, বেশ ভালো চলছে, নিজের গাড়িও কিনেছে। কাকু বলে, জানি, সব জানি বলেই তো ভদ্রভাবে বসে কথা বলছি না, আমার মেয়ের জন্য ও বিজনেস করছে, জানি, আমারও কোনো সমস্যা নেই এই বিয়েতে, বাট একটা শর্ত। কি? সেদিন থানায় যখন ও ওর বাপের সামনে মরার কথা বলল, তাকে অপমান করলো, আমি মনে করলাম রাগ করে এমন বলছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু পরে জানতে পারলাম ও নাকি বাবার শেষ কাজটাও করেনি। এটা কেমন কথা হলো? বাপ তো বাপই হয়, তাই না? যাই হোক, সেটাও ব্যাপার না। আমি চাই বিয়ের কার্ডে উল্লেখ থাকবে বাচ্চাল্লা সত্য নাগেন্দ্রার বড় ছেলে বাচ্চাল্লা মাল্লির সঙ্গে কথা শেষ হতে না হতে আদার বাচ্চা চায়ের গ্লাসটা ফেলে দিয়ে চেয়ারে লাথি মারে। আবে চুপ কর, অনেকক্ষণ থেকে আবল তাবল বলে যাচ্ছিস, আমি জানতাম ঘুরে ঘুরে শেষ অব্দে আমার বাপের কাছে আসবে। কাকু বলে, আরে বাপের নাম লিখতে সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে, কার্ডে দাদার নাম থাকবে ব্যাস। কাকু বলে, এটা কেমন কথা হলো? আমার মেয়ে কোথায় যাচ্ছে, কোন বংশে যাচ্ছে, আমি কি এটা দেখবো না? না, তোকে কিচ্ছু দেখতে হবে না, মেয়ে জন্ম দিয়েছিস, বড় করেছিস, তোর কাজ শেষ, যা। রাজ্জাম সাইড থেকে তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার গায়ে লাগছে না। এত বড় বেয়াদবি কোন বাপ মেনে নিবে? মাল্লিকে বের হয়ে যেতে বলে। মাল্লির আরো উল্টো পাট বেড়ে যায়। হ্যাঁ, চুপ করেন, কাবেরী চলো আমার সঙ্গে, বলে যেতে থাকে। কাবেরী বলে, এইভাবে কি করে? মাল্লি চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকে।
তুমি কি যাবে আমার সঙ্গে? ভালোবাসো আমায়, চলো। আবে মাথা মোটা, ও মেয়ে, কোনো ছেলে নয় যে আবেগে পড়ে বন্ধুর জন্য পরিবার ছেড়ে দিবে। ও মেয়ে, ওর কমন সেন্স আছে যে বাবা কি, পরিবার কি। যাক, কাবেরী বলে বাবাকে ছেড়ে এইভাবে মাল্লি রাগ করে চলে যায়। আর ছেলে মানুষ রাগ হলে কি করবে, সবার আগে গিয়ে মাল খাওয়া শুরু করে। ভাবনা চিন্তা পরে কি করলো, কাকে কি বললো, দোষ কার ছিল, সব চিন্তা গানার দিক, আগে রাগ মেটাতে হবে। সবকিছু বলে সে নেশায় পড়ে থাকা শুরু করে, মানে আবার আগের মতো হয়ে যায়। কাজের দিকে কোনো মনোযোগ নেই। কাবেরী রোজ গুডাউনে এসে তার জন্য বসে থাকে, তার দেখায় নেই। রাঘব কাবেরীকে বোঝায়, এইভাবে এখানে এসো না, কারণ তোমায় এইভাবে দেখলে আমারই খারাপ লাগে। এই ঘটনার 2 দিন না যেতেই কাবেরীর বাপ তার বোনের ছেলেকে বাসায় নিয়ে আসে, মানে বিয়ের জন্য দেখাদেখি করতে আর কি। কাবেরী তার বাপকে ইশারা করে, এসব কি, তার বাপ কিছু বলে না। ওদিকে মাতাল তো তার মতোই আছে, সবাই তাকে ছেড়ে যাচ্ছে, তার কোনো দোষ নেই, যার যার দোষ, যে যাবার যাক, তার কিছু যায় আসে না। একা একা এইসব বলছে আর মদ গিলছে। মাঝে আরো কয়েকদিন পার হয়ে যায়। কাবেরীর বাবা তাকে না বলে বিয়ের কার্ড অবধি ছাপিয়ে ফেলেছে, তাই সে তার সঙ্গে কথা বলছে না। কাকু বলে, বেটি, আমি একজন বাবা যে তোকে নিজের থেকে বেশি ভালোবাসা দিয়ে বড় করেছি, সেই বাপ যে তোর চোখের পানি মাটিতে পড়ার আগেই তোর আবদার পূরণ করেছে। আবার সেই বাপই এখন কি করে দেখে শুনি এমন একটা ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারে। তুই অভিমান করে রাগ করে আমায় যা ইচ্ছে বলতে পারিস, আবার কথা নাও বলতে পারিস, কিন্তু আমি যা করছি ঠিক করছি। তুই ওই ছেলের সঙ্গে ভালো থাকবি আমি জানি, বলে তার মতামত জানিয়ে সে চলে যায়। কাবেরীর কাছে এখন তো কোনো আর উপায় নেই মাল্লির বাড়িতে যাওয়া ছাড়া। মাল্লিকে ডাকা হয়, তার তো অ্যাটিটিউড সেম ওই। রাজ্জাম বলে, চাচা, এইভাবে তুমি কি করে সবকিছু শেষ করতে পারো? আন্টি বুঝায়, বেটা, একটা সম্পর্ক জোড়া দিতে অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না, কিন্তু ভাঙলে মানুষ বাঁচে না। মাল্লির কথা, সে তো কিছু করছে না, তার বাবার নাম কেন কার্ড দিতে হবে? যে মানুষটা তাকে ছেড়ে চলে গেছে আরেকজনের সঙ্গে, সে তাকে কখনো ক্ষমা করবে না, তার নাম কখনো কার্ডে উঠাবে না। রাজ্জাম বলে, যা হয়েছে হয়েছে, এতে কাবেরীর কি দোষ? তাকে কেন কষ্ট দিচ্ছ? মাল্লি বলে, আমি কই কষ্ট দিলাম? ওকে তো আমি আসতেই বলতেছি, ও তো আসতেছে না। এখন আমি আমার রাস্তায় চলছি, ও ওর মতো চলুক, সমস্যা কি? কাবেরী বুঝে যায়, হয়তো ঘোড়াকেও মানুষ বানানো সম্ভব, কিন্তু এই গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো সম্ভব না। মাল্লিকে বলে, চলো বিয়ে করবো, চলো চলো, তুমি তোমার মাকে ছেড়ে দাও, আমি আমার বাপকে ছাড়ছি, চলো। মাল্লি চুপ। কি শুনতে খারাপ লাগছে? অন্যায় আবদার মনে হচ্ছে? বিয়ের কার্ড বের করে দিয়ে বলে, তারিখ সময় জায়গা উল্লেখ করা আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, বলে কাবেরী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বিয়ের রাতে মাল্লি তার বন্ধুদের সঙ্গে বসে যায় খেতে। গার্লফ্রেন্ডের বিয়ে, এই বাহানায় তো আজ বেশি করে খাওয়া যাবে। খাচ্ছে। একটু পর মাল্লি বলে ওঠে, সবাই চলো। কোথায়? কাবেরীর বিয়েতে। আরে কি যাতা বলছিস? দাওয়াত দিয়েছে তো যাবো না, চলো। কেউ যেতে চায় না বলে সে একাই রওনা দেয়, আর সিন বর্তমানে নিয়ে আসে। সবাই টেনশনে আছে যে মাল্লির কি হয়। ডক্টরকে জিগাইলে ডক্টর বলে, এখন ভয়ের কিছু নেই, ঠিক আছে। কৃষ্ণা শুনে নাই, হাই হাই, সে তো ঠিক আছে, এবার তার কি হবে? আন্টির মনের মাঝে কিছু তো একটা চলছে। ছেলের কাছে যাচ্ছে, পুলিশ তার বয়ান নিচে কে তাকে হামলা করেছিল বা বারে সে ঝামেলা কেন করেছিল, বাট মাল্লি ঠিক মতো কিছু বলছে না, তো পুলিশ পরে আসার কথা বলে সেখান থেকে চলে যায়। আন্টিও আসে। মাল্লি উঠে সবকিছু খুলে মুলে শার্ট পরছে, বাহিরে যাবে। তার মা ডেকে যাচ্ছে, কি করছিস? সে কথা বলছে না। আরে ডক্টর তোকে 5 দিন এখানে থাকতে বলছে না, সে কথাই শুনছে না। আন্টি বলে, আরে। মাল্লি রেগে ওঠে, আর কি হবে? আমায় কে মেরেছে জানো? তোমার জামাইয়ের ছোট ছেলে, যে কালসাপ সে পুষে রেখেছিল, সেই। যাচ্ছি, আগে ওকে মারবো, তারপর এখানে আসবো। আন্টি একটু চুপ থেকে বলে, ভুল কি করেছে ও? মাল্লি অবাক, কি বললে? হ্যাঁ, ও ভুল কি করেছে? তোর বাপের ওপর রাগ করে তুই এমনও হয়েছিস, আর তোর ওপর রাগ করে ও তোকে মেরেছে, ঠিকই তো আছে না? সে ছোট থেকে দেখছে তোকে, তোর বোকামের জন্য লাইফটা নিজের হাতে শেষ করে দিলি তুই। মাল্লি বলে, আমার কি হয়েছে? আমি তো ঠিকই আছি, ভালো মন্দ যাই হোক আছি, নিজের মতো আছি, কি সমস্যা? আন্টি বলে, তুই তো মিথ্যেটাও ঠিক মতো বলতে পারিস না। তুই যে জীবন চেয়েছিলি সেটা কি এটা? আমার থেকে তুই তো ভালো জানিস, বল, এটা কি সেই জীবন? তুই ভালো আছিস? আন্টির গলা ভারী হয়ে আসছে। বলে, তোকে এমন দেখে আমি মায়ের বুকে কেমন হয় সেটা কি একবারও ভেবেছিস? এই প্রথম মাল্লির মুখে কোনো কথা নেই, আর তার ফেসটা একেবারে অসহায়। সে ফেস ঘুরিয়ে নেয়। মাল্লি, তাকা, এদিকে তাকা। শোন বেটা, যে কোনো ব্যাপারে এত জিদ ভালো না। আমরা তো মানুষ, কোনো পাথর নয়, তাহলে কিসের এত রাগ? যদি রাগ ছেড়ে দিস কিছুক্ষণের জন্য কষ্ট পাবি, কিন্তু যদি ধরে রাখিস পুরো জীবনের শাস্তি পাবি। তোর বাপের বেলায় রাগ ছাড়লি না, বাপকে হারালি। কাবেরীর বেলায়ও জিদ ছাড়লি না, এখন সেও তোর সঙ্গে নেই। তোর এমন অবনতি দেখে আমি মা ভালো থাকি কি করে বল? কাঁদতে কাঁদতে পাশে বসে, তারপর বলে, কার রাগ নেই? সবার রাগ আছে, সবার জিদ আছে, কিন্তু ধরে রেখে কে কি পেয়েছে জীবনে সেটা দেখাতো। রাগ শুধু মানুষের খারাপ সাইড তুলে ধরে, ভালোবাসা দেখায় না কখনো। মায়েরা সন্তানকে আদর করবে, শাসন করবে, ভালোবাসা উজাড় করে দিবে, আর আমি কি করলাম? ভয়ে আমার ছেলের সঙ্গে কথা বলতে পারি না, যদি না সে রাগ করে যায়। নিজের হাতে জাস্ট জিদ করে সবকিছু এলোমেলো করলি। আমার কথা ভাবার সময় অবধি তোর নেই। আমি কার কাছে যাবো রাগ দেখাতে? তোকে অভিযোগ করছি না, বোঝাচ্ছি, যা তোকে অনেক আগে বোঝানো উচিত ছিল। আমি আমার বাবা মাকে মরতে দেখেছি, আমার শ্বশুর শাশুড়িকে মরতে দেখেছি আমার চোখের সামনে। সবশেষে আমার স্বামী, যে আমার শেষ ভরসা ছিল, তাকেও তোর জন্য আমার চোখের সামনে মরতে দেখেছি।
তোর এমন অবস্থা দেখে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করি যেন উপরওয়ালা এই চোখে তোর মৃত্যু না দেখায়, এটা আমি বাঁচতে পারবো না। কথাটা মাল্লির কলিজায় গিয়ে লাগে। মা কি বলছে এসব? আন্টি তো হামা করে কেঁদেই যাচ্ছে। মাল্লির ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কই কথায় আছে না, অধিক শোকে পাথর। স্ক্রিনের আলো নিভে যায়। উফ। মাল্লি মায়ের কথাগুলো ভাবে, এই কথাগুলো তাকে শান্ত করে দিয়েছে একেবারে। কেন সে একবারও ভাবলো না অন্তত রাগ করার পর তার ভাবা উচিত ছিল? কেননা তার ফেসে ফোকাস করে আবার পেছনে আসে কাবেরীর বিয়ের দিনে। কিভাবে বিয়ে হলো বা সেখানে কি ঘটনা হলো সেগুলো দেখতে হবে না? তো বিয়ের দিনে কাবেরী মণ্ডপে বসে বারবার দেখছিল যে মাল্লি আসে কিনা। এই বুঝি এলো, এই বুঝি এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু অপেক্ষা শেষ হয়ে যায়, মাল্লি আসে না। পণ্ডিত বিয়ের শাড়ি পরে আসতে বলে। কাবেরীর ভিতরে কেমন হচ্ছে তার ফেসের এক্সপ্রেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। উঠে যায়। এদিকে মেহমানরা বিয়েতে আসছে, যার মাঝে রাজু একজন মেহমান। একটু পর টলমল করতে করতে মাল্লি আসে। সামনে এরা দাঁড়িয়ে মাল্লি গিয়ে বলে, গিফট কোথায় দেব? কাকু গায়ে লাগায় না, আবার ভাবনারও ব্যাপার যে সে এখানে কেন। মাল্লি টলমল করতে করতে এগিয়ে যায় যেখানে মানুষ গিফট দিচ্ছে। সে কি দিবে? রিং। ওই যে কাবেরী তার মায়ের রিং দিয়েছিল বিজনেস করার জন্য, সেটা। তার ফ্রেন্ড রাঘব আসে। কিরে, রিং দিতে এসেছিস? বেচারি কাবেরী কাল অব্দি কত খুশি ছিল, সে তোর বউ হবে, আমাদের ভাবি হবে, রোজ গোডাউনে আসবে, তোকে খাওয়াবে, আদর করবে। আর আজ দেখ কাঁদতে কাঁদতে বুক ভাসাচ্ছে। তোর কি কিছু মনে হচ্ছে না? একবার কি ভেবে দেখা উচিত নয় তোর? ভাব না একবার দোস্ত। মাল্লি কি বলে জানেন? বলে, ওহো তাই তো, ও তো অন্য কারো হতে যাচ্ছে, তাহলে অন্যের রিং আমার কাছে রাখা তো উচিত হবে না। যাই যাই কাবেরীর হাতেই দিয়ে আসি বলে যেতে লাগে। রাঘব রাগ করে ডাকে, এ মাল্লি, তুই কি মানুষ? ছি! দুনিয়াতে যদি ইগো, অহংকার আর জিদ মাপার মেশিন থাকতো, হয়তো তোর থেকে বেশি ওজন কারো হতো না। একটা মানুষ এত জেদি কি করে হয়? সেই ছোট থেকে তোর সঙ্গে ভাইয়ের মতো পাশে আছি, এখন মনে হচ্ছে শালা ভুল করেছি, তোর থেকে দূরে থাকাই ভালো বলে রাগ করে সেও চলে যায়। গেল তাতে কি, মাল্লির তো কিছু যায় আসে না। সে যাচ্ছে কাবেরীকে তার রিং ফেরত দিতে। লোকজন ভিড় করে আছে, ঠেলে মূলে সামনের দিকে যাচ্ছে। রাজু দেখ সামনে এসেই থেমে যায়, চোখ বড় বড় করে সামনের দিকে চেয়ে আছে। কি ব্যাপার? ক্যামেরা ঘোরালে আমরা দেখি কাবেরীর পা। মাল্লির মাথা ঘুরে যায়, এটা কি? দরজার সামনে কাবেরীর বাপ পাগলের মতো পড়ে, আমি তো এখনই কাবেরীকে স্টেজে দেখলাম, এটা আমার মেয়ে না, না না না, এটা আমার মেয়ে না বলতে বলতে কান্না শুরু করে দেয়। বেটি কাবেরী, কাবেরী। বেচারা বাপ। মাল্লি মুখ দেখার চেষ্টা করে, তার আগে ছেলেপেলে তাকে ধরে নেয়। আরে কি করছো আমায়? ছাড়ো ছাড়ো বলছি। রাজু ও ভিড়ের মাঝে এসে ধরে, মারো একে, মারো, এর জন্যই মরেছে কাবেরী, মারো। মাল্লি সবাইকে ঝটকা দিয়ে রাজুকে একটা ধাক্কা মারে যাতে সে গিয়ে দেয়ালে বাড়ি খায়। রাজুর ছেলে মাল্লিকে একটা ঘুষা মেরে ফেলে দেয় যাতে সবাই মিলে মারতে তাকে আরো সুযোগ পেয়ে যায়। মাল্লি কষ্টে মষ্টে উঠে আবার একটু মুখটা দেখার চেষ্টা করে। লোহার একটা ডান্ডি দিয়ে পেছন থেকে তার মাথায় মারা হয়। শেষবারের মতো কাবেরীর মুখটা সে দেখতে পারে না। তারপর থেকে মদ খাওয়া বেশি হয়, আর সেই সুবাদে বারে মারামারি হলো। কাহিনী মেলাতে পারছেন? তার মানে কাবেরীর বিয়ে হয়নি, সে মারা গেছে। তার মা পানি নিতে গেছে, এই ফাঁকে মাল্লি রুম থেকে বের হয়। বাইরে রাজ্জামারা হারিস বসে বসে সেখানেই ঘুমাচ্ছে। মাল্লি গাড়ির চাবিটা নিয়ে রাজ্জামের মাথায় একটু হাত বুলিয়ে দেয়, কারণ তার মতো করে আদর কেউ তাকে করেনি, কিন্তু সে তাকে কখনো লক্ষ্যই করেনি। আন্টি দেখলো সে চলে যাচ্ছে, কিন্তু কিছু বলে না। ওদিকে কৃষ্ণা রাজুর কাছে এসে বলছে, মাল্লি বেঁচে আছে, এবার আমার কি হবে? ও তো আমাকে ছাড়বে না। রাজু বোঝাচ্ছে, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি সব দেখে নিব। মাল্লি এসে যায়, তাকে দেখে তো কৃষ্ণার গলা শুকিয়ে যায়। মাল্লি এসে রাজুকে বলে, আবে একটা ধাক্কা মেরেছি অনিচ্ছাকৃত হবে, তাতে তোর এই অবস্থা হয়েছে। তোকে ইচ্ছে করে পেটালে তো তুই 2 মিনিটও বাঁচবি না বে। তার এত কিসের কূটনীতি? শোন বুড়ো, ভালো হয়ে যা। এত রাগ অহংকার কোনো কিছুই ভালো রাখতে পারবে না একটা মানুষকে। সব ছেড়ে আমি ভালো হয়ে যাচ্ছি, তুইও ভালো হ। আর হ্যাঁ, কখনো যদি আমার রাস্তায় আসিস তাহলে কিন্তু তোর গলা আমি আলাদা করে রেখে দেবো। চল, কৃষ্ণাকে বলে, কিন্তু কৃষ্ণা বোঝে না। মাল্লি চিল্লায় ওঠে, কিরে বলেছি না চল, চল আমার সঙ্গে। কৃষ্ণাকে সঙ্গে নিয়ে মাল্লি চলে যায়। কৃষ্ণা তো কিছু বুঝতে পারছে না। একটু পর মাল্লি তার ভাইকে নিয়ে কাবেরীর বাবার কাছে আসে, সিঁড়ির উপরে বসে পড়ে। তারপর বলে, আমাকে বাঁচানো আপনার উচিত হয়নি, ওভাবেই ফেলে যেতেন, তাতেই আমার সুবিধা হতো মরতে। আজ হসপিটালে কি হয়েছে জানেন? আমার মা প্রথমবার এতগুলো কথা বললো আমার সঙ্গে, এতগুলো, আমাকে এত আদর করে বোঝালো যে আজ আমি পিছু ফিরে দেখি আমার জীবনে কোনো আদর্শ নেই, আমার কোনো অর্জন নেই, আমি একা নিঃস্ব। জিদ আর রাগ আমাকে একা করে দিয়েছে, আমার বোকামি, আমার প্রিয় সবকিছু কেড়ে নিয়েছে। কাবেরীর কথা বলতে তার গলা ভেঙে আসে, তাই টপিক পাল্টে নেয়। স্যার, ওকে চেনেন? আমাকে যে মারতে চেয়েছিল রাগ করে, ওই সে। ও আর কেউ না, বাচ্চাল্লা পরিবারের ছোট ওয়ারিস কৃষ্ণা, আমার ছোট ভাই। যে মাল্লি ভাই বলে, কৃষ্ণা তো অবাক। মাল্লি বলে, আমার বাবা কতবার বোঝাতে চেয়েছে সে আমাকে কতটা ভালোবাসে, আমার জিদ বুঝতে দেয়নি। ছোট মা বাবার মুখটাও দেখতে পায়নি আমার জন্য, এই জন্যই বুঝি আমি কাবেরীকে শেষবার দেখতে পাইনি। কৃষ্ণ অবাক হচ্ছে যে মাল্লি তার মাকে মা বলছে। মাল্লি বলে, আমাকে মারার একমাত্র অধিকার আপনারই আছে, কারণ আপনার মেয়ের খুনি আমি মেরেছি আমার কাবেরীকে। কাকু নিচে নেমে আসে, তোকে মারার অধিকার আমার কি করে থাকলো? আমিও তো তোর মতোই,
আমি জিদ করে মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছিলাম। ও আমায় কত করে বোঝালো, বাবা আমি মাল্লির সঙ্গে ভালো থাকবো, সুখে থাকবো। আর আমি কি করলাম? আমার এই ভুলের জন্য মেয়ে এমন শাস্তি দিয়ে গেল যে বাকি জীবন আমাকে তিলে তিলে মরতে হবে। আমরা দুজনেই ভুল করেছি বলে কাঁদতে থাকে। কাবেরী মরার আগে মাল্লিকে যে কথাটা বলতে চেয়েছিল, মাল্লির কানে সেই কথাটা বেজে ওঠে। কাবেরী ডাকে, মাল্লি আমি শেষ সময় অবধি তোমার অপেক্ষায় ছিলাম, এই বুঝি তুমি এসে আমায় নিয়ে যাবে, কিন্তু তুমি এলে না। আমি তোমায় কষ্ট দিতে এই রাস্তা বেছে নিইনি, তোমায় ছাড়া অন্য কারোর সঙ্গে বাঁচতে পারবো না, তাই এমনটা করেছি। কথাগুলো মাল্লির ভিতরে এত জোরে আঘাত করে, মাল্লি কাবেরীর ছবি দেখে চিল্লাই চিল্লাই কাঁদতে শুরু করে। মাথা চাপড়ায়, এটা আমি কি করেছি, হামাও করে কান্না করে। আমার এই জীবন দিয়ে কি হবে, আমি কি করব? তার কান্না দেখে কাকুও বুঝতে পারে খারাপ মানুষ ভালো হলে বুঝি এমনই হয়। একটু পর চোখের পানি মুছে মাল্লি বাইরে আসে। তার ভাই তাকে সরি বলে, সে ভুল করেছে। মাল্লি মুচকে একটা হাসি দিয়ে বের হয়ে যায়। তারপর সেই মন্দিরে আসে, যেখানে বসে সে তাকে কথা দিয়েছিল বিজনেস করে ভালো টাকা কামিয়ে এই মন্দিরে ধুমধাম করে তাকে বিয়ে করবে। কিন্তু তার জিদ তাকে কিছুই করতে দিল না। সেখানে বসে পড়ে, পেটের ব্যথা বাড়ছে। বসে বসে তার ভুলগুলো রিভাইন্ড করছে, যে যদি সে টিচারের সঙ্গে বেয়াদবি না করতো, যদি সে বাবাকে অপমান না করত, যদি কাবেরীর বাবাকে সে ছোট না করত, যদি কাবেরীকে সে নিরাশ করে ফিরে না দিত, তাহলে হয়তো এই গল্পটা ভিন্ন রকম হতো। এর পরিণামটা হয়তো এমন হতো যে বাবা মা সবাইকে মিলে সে খুশি থাকতো, তার সঙ্গে বাবা মা অনেক ভালো থাকতো, শ্বশুর জামাইয়ের মাঝে কতটা না মহব্বত হতো, হাসি খুশি দিয়ে পুরো পরিবার মুখর থাকতো। সবার হাসি মাখা মুখ তার চোখের সামনে ভাসতে থাকে। সবাইকে ফিল করতে করতে স্ক্রিনের আলো নিভে যায়। একটু পর আলো ফিরে এলে দেখি তাকে খুঁজতে খুঁজতে রাজ্যম হারি আন্টি মন্দিরে এলো। দেখে সে এখানে বসে ঘুমাচ্ছে। রাজ্যম দৌড়ে আসে, চাচা এসব কি? আমরা জানি তোমার হসপিটাল ভালো লাগে না, তাই বলে এইভাবে কিছু না বলে চলে আসবে, চলো বাসায় যাবো। মাল্লি কথা বলছে না। রাজ্যম রেগে যায়, চাচাজি বলে যেই একটু ঝাঁকি দেয়, মাল্লি নির্বোধ হয়ে সেখানে পড়ে যায়। কিছুক্ষণের জন্য সবার হার্টবিট ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না। চারপাশটা একদম শান্ত। রাজ্যম ডাকে, চাচাজি চাচাজি। মাল্লি সারা নেই। রাজ্যম ডাকতে ডাকতে হাত মলছে, চাচাজি ওটো বলছি, ওটো, তোমার কিছু হয়নি, আমরা বাড়ি যাবো, চলো তো চলো। বলতে বলতে তার গলাও ভারী হয়ে আসছে। মায়ের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রাজ্যম দৌড়ে হারির কাছে আসে, ডাকো না চাচাজিকে, ডাকো না, কথা বলছে না কেন? চাচাজি বলে রাজ্যম আবার মাল্লির কাছে আসে। হারিও কেঁদে ওঠে, কি হয়ে গেল এটা? আন্টি দাঁতের উপর দাঁত দিয়ে শক্ত হয়ে আছে, যেন আওয়াজ না বের হয়, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। রাজ্যম কাঁদছে আর ডাকছে, চাচাজি চাচাজি। মাল্লি সারা নেই, থাকবে কি করে? সে সবাইকে একা করে চলে গেছে। সবার যেন মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আন্টি তার আস্তার কাছে গিয়ে মুখটা খুলে জাস্ট নিঃশ্বাসটা ছাড়ে, যাতে অভিযোগ একটাই, কেন তার সঙ্গে কেন এমনটা হলো। ক্যামেরা মাল্লি আর রাজ্যমকে ফলো করে আস্তে আস্তে জুম আউট হয়ে কোনায় লেখা ওঠে, এটা শুধু এই মাল্লির কাহিনী নয়, এমন মানুষ আমাদের আশেপাশে অনেক আছে। দয়া করে এতটা রাগ মনে পুষে রাখবেন না। দয়া করে কেউ এতটা জেদি হবেন না যে আপনার জেদ আপনাকে খোকলা করে দেয়। রাগের পরিণাম কখনো ভালো হয় না। মেসেজ দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। ও ম্যান, হোয়াট এ মুভি! আপনাদের বোঝাতে বোঝাতে আমার চোখে পানি এসেছে। অস্থির, জাস্ট অস্থির। তো ব্যাপারটা ওইটাই, রাগ জিদ এটা আমাদের মানুষ হিসেবে হিউম্যান নেচার, সবার মাঝে এটা থাকবে। বাট আপনি কতটা তার প্রপার ইউজ করছেন, এটাই ব্যাপার। সম্পর্কের খাতিরে, ভালোবাসার বেলায়, মনুষ্যত্বের বেলায় রাগ, ইগো, জিদ একটা নির্ধারিত অবস্থান অবধি রাখা উচিত। ক্ষমা করার মাঝে আলাদা একটা শান্তি আছে। একজন ক্ষমাশীল মানুষ পৃথিবীর সব থেকে শান্তির মানুষ। আমরা মানুষ, ইয়ার হিউম্যান। রাগের মাথায়, জিদের মাথায় কি করে এতটা পাষাণ হতে পারি যে অন্যের কষ্ট, অন্যের চোখের পানি আমাদের মন গলাতে পারে না, আমাদের রাগকে কমাতে পারে না। আজ অব্দি এমনটাই দেখে এসেছি যে মানুষগুলো রাগী, বদমেজাজে, তাদের সঙ্গে যারা চলাফেরা করে তারাও ভালো থাকে না। রাগী ছেলের বউ জানে সে কি সহ্য করে, রাগী মেয়ের হাজবেন্ড জানে সে কি সহ্য করে, যদিও রাগী হাজবেন্ডের সংখ্যা বেশি। সো বি কেয়ারফুল। আপনার রাগ যেন আপনাকে কন্ট্রোল না করে, আপনার জিদ যেন আপনাকে একা করে না দেয়, আর আপনার ইগো যেন আপনাকে দুনিয়া থেকেই উঠিয়ে না আনে। যাওয়ার আগে ভিডিওতে আপনার মতামত জানাবেন, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।